আমরা শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস। আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণ, ধ্বনি ও বর্ণ। শব্দের ক্লাস শেষ হয়েছে, আজকে আমরা ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। ধ্বনি, ধ্বনি সাউন্ড। ক, এই যে বললাম, তুমি শুনেছো, তুমি দেখো নাই, এটা একটা ধ্বনি। বর্ণ, আমি লিখলাম ক, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আমি ধ্বনিটা উচ্চারণ করলাম, এই চিহ্ন দিয়ে সেটা কি করেছি, প্রকাশ করেছি, এটাই হচ্ছে বর্ণ। তাহলে আমরা ধ্বনি এবং বর্ণ নিয়ে আজকে আলোচনা করব। ধ্বনি বর্ণ থেকে সবসময় প্রশ্ন আসে। দেখো, 45-এ 4টা প্রশ্ন আসছে, 43-এ 2টা প্রশ্ন আসছে, 41-এ আসছে, 37, 38, 38, 36 সব সময় প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলো যে কোনো একজন, আমি হচ্ছে সবকিছু ভুলে যাই, যে কোনো একজন আমাকে মনে করাই দিবা ক্লাস শেষে এই প্রশ্নগুলো আলোচনা করে দেওয়ার জন্য। কারণ এখন বুঝবা না, আমি জাস্ট বুঝাইলাম যে কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই তোমার টপিকটা। প্রথম আসো ব্যাকরণ। ব্যাকরণ কি? দেখলে বোঝা যাচ্ছে এটা একটা তৎসম শব্দ। এটা একটা কি শব্দ? তৎসম শব্দ। তৎসম শব্দ কি মানে সংস্কৃত ভাষার শব্দ। ওকে, যেগুলো সংস্কৃত ভাষা থেকে আসছে। হুম, এখন আসো ব্যাকরণ কি ধরনের শব্দ? কৃত প্রত্যয় সাধিত শব্দ। আবার এখানে উপসর্গও আছে। সংস্কৃত শব্দ। ব্যাকরণ শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে কি বিশ্লেষণ করে? সে ভাষাকে বিশ্লেষণ করে। সে কি করে? সে ভাষাকে বিশ্লেষণ করে। তার মানে যেহেতু ভাষাকে বিশ্লেষণ করে, তাহলে তুমি ব্যাকরণ পড়লে একটা ভাষা সম্পর্কে তুমি ভালোভাবে জানবা। তাহলে যেটা বাংলা ভাষাকে বিশ্লেষণ করে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বাংলা ব্যাকরণ। ওকে, তাহলে ব্যাকরণ যে শাস্ত্র পাঠ করলে ভাষাকে বিশ্লেষণ করে এর বিভিন্ন উপাদানের স্বরূপ প্রকৃতি নির্ণয় করা যায়, শুদ্ধ রূপে পড়তে বলতে লিখতে পারা যায়, তাকে হচ্ছে ব্যাকরণ বলে। তাহলে ব্যাকরণকে কি বলা হয়? ভাষার সংবিধান বলা হয়। কারণ ভাষাই হচ্ছে এটার মূল ভিত্তি। তাহলে ব্যাকরণের মূল ভিত্তি কি? ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। ওকে, এখন আসো বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেছেন। তার আগে আমরা ছোট্ট কিছু তথ্য জানি, অল্প কিছু। এগুলো সম্পর্কে অনেক সময় প্রশ্ন থাকে। সেটা হচ্ছে প্রথম ব্যাকরণবিদ, সংস্কৃত ব্যাকরণবিদ, ওনার নাম হচ্ছে পাণিনি। তিনি একটা ব্যাকরণ লিখেছেন, ব্যাকরণটার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। কত বছর আগে? 2400 বছর আগে, খ্রিস্টপূর্ব 400। খ্রিস্টপূর্ব, তাহলে এখন হচ্ছে 2025, আরো 400 বছর আগে, তাহলে 2400 বছর আগে তিনি কি লিখেছেন? একটা ব্যাকরণ গ্রন্থ লিখেছেন। কিসের উপর? সংস্কৃত ভাষার উপর। তাহলে এটা কি? অষ্টাধ্যায়ী সংস্কৃত ব্যাকরণ। তাহলে যদি প্রশ্ন আসে পাণিনিকে ব্যাকরণবিদ, কোন ভাষার ব্যাকরণবিদ? সংস্কৃত ভাষার ব্যাকরণবিদ। কি রচনা করেছেন? সংস্কৃত ভাষার ব্যাকরণ রচনা করেছেন। কি নাম? অষ্টাধ্যায়ী। পাণিনি, অষ্টাধ্যায়ী, এই দুটো শব্দ মনে রাখবা। বাংলা ভাষার প্রথম লিখিত ব্যাকরণ, এটা হচ্ছে মানুয়েল দা আসুম্পসাও এই ব্যাকরণটা রচনা করেন। তারা যেহেতু আসছিল ধর্ম প্রচারের উদ্দেশ্যে, মূলত প্রথম দিকে যে গদ্য, যে ব্যাকরণ বই বা যে বইগুলো প্রথম দিকে আধুনিক যুগের ক্ষেত্র তোমরা দেখেছো, প্রথম দিকের গদ্যগুলো মূলত লেখা হয়েছিল ধর্ম প্রচারের উদ্দেশ্যে, ধর্মপ্রচার, বিজনেস, এসব উদ্দেশ্যে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে ম্যানুয়েল দাস সুম্পোসাও তিনি রচনা করেছেন ভোকাবুলারি ইন ইডিয়মা বেঙ্গলাই পর্তুগিজ। এটা কি ছিল? একটা শব্দকোষ ছিল। 1743 খ্রিস্টাব্দে এটা রোমান হরফে মুদ্রিত হয়। তিনি ছিলেন ধর্মযাজক। ঠিক আছে, লিসবন শহরে 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের লিসবন শহর থেকে রোমান হরফে এটা মুদ্রিত হয়। এটা হচ্ছে মূলত একটা বাংলা শব্দাভিধান, পর্তুগিজ এবং পর্তুগিজ বাংলা শব্দাভিধান। তিনি যেহেতু ধর্মযাজকের দায়িত্ব পালন করতেন, ভবিষ্যৎ ধর্মযাজকদের প্রয়োজনে হচ্ছে তিনি এই ব্যাকরণটা রচনা করেছিলেন। মূলত বাংলা ভাষার বিকাশ ঘটানো ওনার লক্ষ্য ছিল না। ওকে, তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোনটি? অথবা কে লিখেছেন? মানুয়েল দা সুম্পোসাও। ওকে, এখন আসো, এটা জাস্ট একটা শব্দকোষ ছিল, পূর্ণাঙ্গ ব্যাকরণ ছিল না। পূর্ণাঙ্গ ব্যাকরণ কোন ভাষায় লেখা হয়েছে? ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষায় লেখা প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ কে লিখেছেন? নাথানিয়েল ব্রাসি হেলহেড, এনবি হেলহেড। নাম কি? আ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এরপর আসো উইলিয়াম ক্যারির একটা গ্রন্থ রচনা, ব্যাকরণ, আ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, 1801 সালে। বাংলা ভাষাকে সংস্কৃত থেকে একেবারে আলাদা করে ভাষার মর্যাদা দিয়ে ব্যাকরণ ভাষায় রচনা প্রথম যিনি করেছেন তিনি হচ্ছেন
রামমোহন রায়। তিনি প্রথমে বাংলা ব্যাকরণ লিখেছিলেন ইংরেজি ভাষায়, পরবর্তীতে তিনি বাংলা ভাষায় লেখেন গৌড়ীয় ব্যাকরণ। তাহলে গৌড়ীয় ব্যাকরণে প্রথম বাংলা ভাষায় প্রকৃত স্বরূপ চিহ্নিত করার প্রয়াস লক্ষ্য করা গেছে। তাহলে আমরা বলতে পারি গৌড়ীয় ব্যাকরণই বাঙালির লেখা বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। এই স্লাইডটা টিএম করে ফেলতে হবে। কি কি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ তাহলে কোনটি? ভোকাবুলারিও এম ইডিয়মা বেঙ্গলাই পর্তুগিজ। লিখেছেন কে? মানুয়েল দা আসুম্বসাও। রচনা করেছেন কখন? 1734। প্রকাশ করেছেন কখন? 1743। বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ কোনটি? নাথানিয়াল ব্রাসি হেলহেডের আর গ্রামার অফ দ্য ল্যাঙ্গুয়েজ কোন ভাষায়? ইংরেজি ভাষায়। প্রকাশিত হয়েছে 1778 সালে। বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। কার? রাজা রামমোহন রায়ের। ইংরেজিটা প্রকাশিত হয়েছে 26 সালে, বাংলাটা প্রকাশিত হয়েছে 1833 সালে। বাংলা ভাষার এই যে এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করেছি, এগুলো নতুন বইয়ে, ব্যাকরণ বইতে এই ছোট্ট এই প্যারাতে সুন্দর করে গুছানো আছে, অথবা তুমি স্লাইডটা পড়লেই তোমার হয়ে যাবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাকরণ রচয়িতা আছে, যেমন অমরকোষ, এটা হচ্ছে সংস্কৃত অভিধান। আর সংস্কৃত ব্যাকরণের নাম কি পড়েছি? পাণিনির অষ্টাধ্যায়ী। ব্যাকরণ কৌমুদী। কৌমুদী মানে কি জানো? কৌমুদী মানে হচ্ছে জ্যোৎস্না। তাহলে কার সাথে মনে রাখবা? জ্যোৎস্না কোত্থেকে পাই? চন্দ্র থেকে পাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাকরণ কৌমুদী, তাহলে চন্দ্র যেহেতু আছে মনে রাখবা কৌমুদী। ওকে। বাঙ্গালা ব্যাকরণ হরপ্রসাদ শাস্ত্রী। এই নামটা কোথায় পড়েছো? মনে আছে? চর্যাপদে। বাঙ্গালা ব্যাকরণ বাংলা ভাষার ইতিবৃত্ত, আঞ্চলিক অভিধান, এগুলো লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যদি বাংলা ভাষার ইতিবৃত্ত লেখে, শুধু ভাষার ইতিবৃত্ত কে লিখলেন? ডক্টর সুকুমার সেন। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, এটা লিখেছে কি? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তারপর কি লিখেছিলেন? ওডিবিএল, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তাই না? ব্যাকরণ মঞ্জুরি কে? ডক্টর মোহাম্মদ এনামুল হক। ধ্বনি বিজ্ঞান বাংলা ধ্বনি তত্ত্ব, এটা একবার আসছে, লিখেছেন ডক্টর আব্দুল হাই, গতবার আসছে। বাংলা ভাষার পরিচয় বাংলা শব্দতত্ত্ব, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। ভাষার মৌলিক অংশ 4টা। আমি উচ্চারণ করছি ক ক ক, এটা ধ্বনি। এই যে লিখলাম, এটা বর্ণ। কিন্তু শুধু ধ্বনি দিয়ে ভাষার মূল উদ্দেশ্য কি? ভাষার মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশন, কথা বলা। তোমার সাথে আমি কথা বলবো, তুমি বুঝতে পারবা, হ্যাঁ, যোগাযোগ রক্ষা। এখন আমি চাইনিজ ভাষায় কথা বললে লাভ হবে না, তুমি কিছু বুঝবা না। যারা চাইনিজ জানে তারা বুঝবে, আমি অবশ্য জানি না। তো ধ্বনি, এই যে ক, আর আমি যখন লিখলাম তখন কিন্তু বর্ণ, দেন ক দিয়ে আমি মনের ভাব প্রকাশ করতে পারছি না। তাহলে কিছু ধ্বনি একত্রিত হয়ে কি হয়? শব্দ হয়। ল কম হবে? হবে না। ধ্বনি একত্র হইলেই শব্দ হবে না, কি হইতে হবে? সেটা একটা নির্দিষ্ট অর্থ বুঝাতে হবে। কলম, শুধু কলম 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 করলে হবে না, বললাম কলমটা দাও, কলমটা দাও, একটা কি হলো? বাক্য হলো, পূর্ণাঙ্গ একটা বাক্য। এখন আসো অর্থ। এই যে শব্দগুলো বা এই যে বিভিন্ন ধরনের তোমরা প্রবাদ প্রবচন পড়ো, বাগধারা পড়ো, তাহলে এটার কাজ কি? অর্থ নিয়ে। অর্থটা কি, কি বুঝাচ্ছে? আমি বলছিলাম আমার মনটা পুড়ছে, তোমাদের একজন এক বালতি পানি নিয়ে আমার দিকে মেরে দিলা, মেলা মারলা, হবে? হবে না। এই পোড়া মানে এখানে আগুন লাগছে, বিষয়টা তা নয়। মনটা জ্বলছে কারোর জন্য, কি তোমার খারাপ লাগছে, আমার মন খারাপ। আচ্ছা, তাহলে এই অর্থ নিয়েও কাজ। তাহলে ভাষার মৌলিক অংশ কি কি? 4টি: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এগুলো নিয়ে কি করে? ব্যাকরণ আলোচনা করে। তাহলে ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি? 4টি। ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি? 4টি। 4টি কি কি? ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থতত্ত্ব। এই যে সামনে কি আছে? ফনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিমেন্টিক্স। অনেক সময় এই শব্দগুলো আসে, কোনটার অর্থ কি? বুঝতে পেরেছ? ধরো যে স্লাইডের আনাচে কানাচে থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে, যেমন ওই যে সাহিত্যে গল্প করতে করতে যেগুলো বলি, দেখা যায় ওগুলা থেকেই প্রশ্ন আসছে অনেক সময়। এবার এবার আচ্ছা, তো ব্যাকরণের মূল আলোচ্য বিষয় 4টে: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, আর হচ্ছে অর্থতত্ত্ব। আর কিছু নিয়ে কি আলোচনা করে না? করে। অভিধান এবং ছন্দ অলংকার নিয়েও আলোচনা করে, তবে মূল আলোচ্য বিষয় যদি প্রশ্ন আসে এই 4টা হবে। ধ্বনিতত্ত্ব কি নিয়ে আলোচনা করে? ধ্বনি নিয়ে আলোচনা করবে। হ্যাঁ, যেমন ধ্বনির উচ্চারণ, ক, খ,
খ, এই যে উচ্চারণ ক, বাতাস কম লাগতেছে, বাতাসের চাপ কম। খ, বাতাসের চাপ বেশি, তাহলে এগুলো নিয়ে আলোচনা করবে। ধ্বনির পরিবর্তন, শাক, শাক নোয়াখালী হয়ে গেল হাগ। নোয়াখালী গিয়ে কি হয়ে যায়? হাগ। তাহলে এই যে শাক থেকে হাগ হয়ে গেল, কেমন হলো? ধ্বনির পরিবর্তন। সন্ধি বা ধ্বনি সংযোগ, হুম, যেমন শুভ, এটা হচ্ছে শুভ, আর এদিকে হচ্ছে ইচ্ছা, তাহলে ই আর অ কি হয়ে গেল? এ, শুভেচ্ছা, রাইট? তাহলে সন্ধি বা ধ্বনি সংযোগ, নত শতবিধান। বানান, বানানের নিয়ম। বাকযন্ত্র, বাকযন্ত্র কি? এই যে কথা বলি, বাক, বাক মানে কি? কথা। এই যে কথা বলি, কথা বলার সময় কি কি যন্ত্র লাগে? কি কি যন্ত্র? এই যে জিভ, জিভ ছাড়া কথা বলো তো। ঠোঁট লাগানো ছাড়া প ফ ব ভ ম ল। ঠোঁট লাগাইও না, বলো প ফ ব ভ ম। ঠোঁট লাগতে পারবে না একটার সাথে একটা। আরজু পারে, এই যে আরজু হাত তুলছে। আচ্ছা, তাহলে বাকযন্ত্র হচ্ছে কথা বলার জন্য যে যন্ত্রগুলো লাগে সেগুলোই বাকযন্ত্র। ওকে। বর্ণমালা, এই যে ক খ গ ঘ ঙ, এগুলো একটার পর একটা বসায় দেয় নাই আসলে। এই যে বর্ণ বিন্যাস কেন কেন বসানো হয়েছে, এটার আসলে কারণ আছে। ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ। হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে কিরকম। তাহলে এগুলো আলোচনা করা হয় কোথায়? ধ্বনিতত্ত্বে। এগুলো আলোচনা বই হয় ধ্বনিতত্ত্বে। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তাহলে দেখো সমাস, প্রকৃতি প্রত্যয়, তো প্রত্যয় যদি বা প্রকৃতি যদি তোমার শব্দতত্ত্বের আলোচনা হয়, তাহলে ধাতু কি হবে? ধাতুও কি প্রত্যয়? তোমার শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচনা করা হয়। তাহলে অনুসর্গ সেম, শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। উপসর্গ একই, এগুলো সবগুলো কিসে? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। ক্রিয়ার কাল, পদ প্রকরণ, হ্যাঁ, মানে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে শব্দতত্ত্ব। আর পদ পরিবর্তন হচ্ছে বাক্যতত্ত্বের বিষয়। বচন, পুরুষ স্ত্রীবাচক শব্দ, এই যে শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, পদশ্রিত নির্দেশক, ছেলেটি, মেয়েটি। ছেলেটি কি দুষ্ট, মেয়েটি ভালো। ধাতু, শব্দ শ্রেণী বিভাগ, এই যে গতকাল ক্লাস করেছো। কারক, খেয়াল করো, কারক কি? বাক্যে, বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কারক। তাহলে বাক্য লাগবে কিনা? বাক্য ছাড়া ক্রিয়াপদ হবে? হবে না, বাক্য ছাড়া ক্রিয়াপদ হবে না। তাহলে কারক যে বলছে শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব ভুল। কারক কি হবে? কারক হবে বাক্যতত্ত্ব। কারক কি? লিখে রাখলাম, কারক কি হবে? বাক্যতত্ত্ব। এখন আসো, যদি অপশনে বাক্যতত্ত্ব নাই, তখন শব্দতত্ত্ব দিবা। বাক্যতত্ত্ব কি কি? বাক্য, বাক্য পরিবর্তন, বাক্য প্রকরণ, বাক্য রূপান্তর, প্রবাদ প্রবচন, বাক্য পদক্রম, হ্যাঁ, বাক্যের প্রকারভেদ, বাগধারা। এটা একটু খেয়াল করো। বাচ্য, বাচ্য মানে কথা, উক্তি, যতি, ছেদ চিহ্ন, কারক। তাহলে কারক একটু আগে কি বলছি? বাক্যতত্ত্বের অংশ। এখন আসো বাগধারা। আচ্ছা, আমি বললাম অরণ্যে রোদন মানে নিষ্ফল আবেদন। অরণ্যের রোদন মানে নিষ্ফল আবেদন, কিন্তু আমি বললাম অরণ্যের রোদন মানে হচ্ছে বনে কান্না করা। অরণ্যে রোদন, রোদন মানে কান্না করা, বনে কান্না হবে? হবে না। কেন? এটা আসলে অর্থ সম্পর্কিত, এটা অর্থ অন্য কিছু বোঝাচ্ছে, সরাসরি অর্থ বোঝাচ্ছে না, আক্ষরিক অর্থ হবে না। তাহলে বাগধারা আসলে অর্থ সম্পর্কিত বিষয় যেহেতু, তাহলে কি হবে? বাগধারা বাক্যতত্ত্ব হবে না, হবে কি? অর্থতত্ত্ব। আর যদি বাক্যতত্ত্ব না থাকে, অর্থতত্ত্ব না থাকে, তখন বাক্যতত্ত্ব দিও। অর্থতত্ত্ব কি? শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের প্রকারভেদ, বিপরীতার্থ, এই যে বাগধারা। ঠিক আছে, এগুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এখানে সুন্দর করে দেওয়া আছে, এগুলো নতুন বই থেকে নেওয়া হয়েছে, দেখে নিতে পারবা। তাহলে বলো ব্যাকরণের মূল ভিত্তি কি? এই যে ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। সে ভাষা, ভাষা অধিকারটাই আমি তোমাদের কেড়ে নিয়েছি। তোমরা যে কথা বলবা, সেই অধিকারটা, বলার অধিকারটাই আমি কেড়ে নিয়েছি। কেন? তোমরা বেশি বলো। ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। এতটুকু স্লাইড পর্যন্ত আসতে আমার আরো কত কথা যে বলতে হইতো যদি অন রাখতাম চ্যাট। প্রশ্ন উত্তর পর্ব দেখো। ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। তাহলে ভাষাকে কি বলা হয়? ব্যাকরণকে কি বলা হয়? বলো। ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। ভাষার সংবিধান। ওকে। সর্বপ্রথম কোন ভাষায় বাংলা ব্যাকরণ লেখা হয়? পর্তুগিজ। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে, তাহলে ধ্বনিতত্ত্ব প্লাস শব্দতত্ত্ব, তাহলে কি হবে? বাক্যতত্ত্ব। বাক্যে যথাযথভাবে ব্যবহার, তাহলে কি? বাক্যতত্ত্ব। 41-এ আসছে। এখন ধরো আমি ধ্বনিতত্ত্ব কি সেটা পড়াইলাম, ধ্বনি নিয়ে আলোচনা। শব্দতত্ত্ব কি, সব সেটাও পড়ালাম। বাক্যতত্ত্ব কি, বাক্যর বিষয়গুলো নিয়ে আলোচনা, সেটাও পড়ালাম।
কিন্তু ধরো আমি এভাবে বলে দিলাম না, ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার নিয়ম হচ্ছে বাক্যতত্ত্ব, ধরো আমি এভাবে পড়াই নাই, এজন্য কি এটা পারবা না? পারবা না। অনেকে পারে না। হ্যাঁ, পরীক্ষার হলে মাথা কাজ করে না, এত চিন্তা করতে পারে না, কিন্তু এগুলো কিছু বিষয় আছে আসলে নর্মালি চিন্তা করলে পারা যাবে। বর্ণের বিন্যাস, তাহলে বর্ণ, ধ্বনি ও বর্ণ, তাহলে কি হবে? ধ্বনিতত্ত্ব। বাগধারা, ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? বাগধারা, তাহলে কি সম্পর্কিত? অর্থ সম্পর্কিত, তাহলে কি হবে? অর্থতত্ত্ব, সরি, তাহলে কি হবে? অর্থতত্ত্ব। ধ্বনি ও বর্ণ, ধ্বনি ও বর্ণ দুটোই কি শব্দ? তৎসম শব্দ। আলোচনা করা হয় কোথায়? ধ্বনিতত্ত্বে। ওকে, এই ধ্বনি ও বর্ণ নিয়ে আমরা আলোচনা করব। এতক্ষণ প্রাথমিক আলোচনা করেছি, এখন মূল আলোচনায় আমরা চলে যাব। যারা যারা ঘুমাচ্ছিল তারা উঠে যাও, সবাই মনোযোগ দাও, এখান থেকে প্রশ্ন আসবে। ওকে, নেক্সট। বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ, বাক মানে কথা, প্রত্যঙ্গ বুঝো, যন্ত্র বুঝো, মানে যেগুলো আমাদের কথা বলার জন্য লাগে সেগুলি হচ্ছে বাক প্রত্যঙ্গ। তাহলে বাঙালি বাক প্রত্যঙ্গ কোনটা বলো? হাত। কথা বলে কিছু নাই, খালি মায়ের। বাঙালির বাক প্রত্যঙ্গ কি? হাত। আচ্ছা দেখো, মানুষ কথা বলার সময় দেখো, কথা বলার সময়ও গায়ে হাত দেয়, মানে গায়ে হাত দেওয়া ছাড়া অনেকে কথা বলতে পারে না, রাইট? আমার তো সবচেয়ে বেশি হাসি আসে, মানে বাচ্চাকে খাওয়ানোর জন্য যে মাইর দেয় এটা বেশি হাস্যকর। তুমি চিন্তা করো তো, ধরো মারটা বাদ দাও, ধরো ধরো ক্লাস করতেছো বা খেতে গেছো ক্যান্টিনে, তোমার বন্ধু তোমাকে চর মেরে মেরে খাওয়াচ্ছে, তো হাস্যকর। আচ্ছা, আমি হচ্ছে আমার বাচ্চাকে কখনোই মারি না, কারণ আমি জানি যে ওর খাইতে ইচ্ছা করলে, ওর ক্ষুধা লাগলে ও হচ্ছে খাবে। হ্যাঁ, মেরে মেরে খাওয়ানোর কিচ্ছু নাই। খাওয়ার অভাবে, মানে খাই নাই এজন্য মরে গেছে এরকম নাই। দেখবা জোর করে খাওয়াইতে গিয়ে মরে গেছে। তুমি যদি সার্চ দাও অনলাইনে দেখবা জোর করে খাওয়াতে গিয়ে অনেক বাচ্চা মরে গেছে। না, কখনোই আমার এখানে স্টুডেন্ট যারা আছো মেয়ে, কখনোই এই কাজটা করবা না, জোর করে খাওয়াতে যাবা না। ওকে, তাহলে বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ, মানুষ কথা বলার সময় শরীরের যে সমস্ত অঙ্গ ব্যবহার করে সেগুলোকেই একত্রে বাকযন্ত্র বলে। তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে কারা লাইক লাইক দিচ্ছে জানো? লাভ দিচ্ছে যাদের হচ্ছে বাচ্চা নাই। যাদের বাচ্চা আছে তারা মনে মনে বলতেছে, ম্যাডাম মার দেয়া ছাড়া তো খাই না। তাহলে খেয়াল করো তো কি কি? নাসিকা গহ্বর, নাসারন্ধ্র, ওষ্ঠ, দাঁত, জিভ, মুখ গহ্বর, হ্যাঁ, শক্ত তালু, দন্তমূল, কোমল তালু, এগুলো সবগুলো কি? এগুলো হচ্ছে বাক প্রত্যঙ্গ। যদি প্রশ্ন এভাবে আসে, বাকযন্ত্রের মধ্যে জিভ সবচেয়ে সচল ও সক্রিয়, তাহলে কোন অংশটি, কোন বাক প্রত্যঙ্গ সবচেয়ে সচল এবং সক্রিয়? সেটা হচ্ছে জিভ। সব দিক থেকে সক্রিয়, যেমন বলতে সক্রিয় তেমন কি খেতেও সক্রিয়, রাইট? তাহলে আসো, বাকযন্ত্রের অংশ কোনটি? ষড়যন্ত্র, ফুসফুস, দাঁত। কি হবে? উপরের সবগুলো 43 বিসিএস আসছে। সহজ আসছে না? তোমাদেরও সহজ আসবে, অল্প কিছু কঠিন আসবে। কঠিনগুলো যদি না পারো, ভুলেও দাগাবো না। আমি আবারও বলছি, কঠিন প্রশ্ন যেগুলো পারবা না, কঠিন না, মানুষ যেটা পারে না সেটা কঠিন। হ্যাঁ, কঠিন বলে কিছু নেই, যে যেটা পারে না তার জন্য সেটা কঠিন। তাহলে যেটা করবে, যেটা পারো না সেটা জীবনও ভুলেও তাকাবে না। পরীক্ষার হলে তুমি এটা ভাববা না যে কাট মার্কস তো কত হবে, 120 হবে, এটা তোমার ভাবার দরকার নাই। তোমার ভাবার দরকার তুমি কত পারো। 105টা পারলে 105টা দাগাবা, 110টা পারলে 110টা দাগাবা, 95টা পারলে 95টা দাগাবা। পরীক্ষার হলে তোমার দরকার নাই 120 থেকে 130 আমাকে রাখতে হবে। যেমন আমাদের এখন অনেক স্টুডেন্ট, ওর হয়তো 105টা হতো, কিন্তু ও পরীক্ষায় মনে মনে ভাবছে কি, আল্লাহ, কাট মার্কস তো 120 থেকে 125 হবে। সে যেটা করছে 105-এর সাথে আরো কি করলো, 20টা দাগায় দিয়ে আসছে। 20টার মধ্যে কয়টা ভুল? 18টাই ভুল, 17টাই ভুল, 15টাই ভুল। বুঝতে পারছো? তাহলে নাম্বার আরো কি হলো, আরো কমে গেছে, নাম্বার আরো কমে গেছে। তার হয়তো 105টা হলে প্রিলিতে আসতো, এখন তার প্রিলিতে আসবে না, এখন হয়ে গেছে 95, 97। হ্যাঁ, নাও আসতে পারে, আসতেও পারে, যাই হোক, এবার কাটমার্কস কিছুটা কম থাকবে। হ্যাঁ, বাকযন্ত্রের অংশ কোনটি? ষড়যন্ত্র, ফুসফুস, দাঁত। উপরের সবগুলো, তাহলে কি হবে? উপরের সবগুলো হবে, এটা 43 আসছে। তাহলে দেখো আমরা কি করলাম, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে জীব কি? সচল, সক্রিয়। বাকযন্ত্রের অংশ কোনটি? এটা 43 আসছে। তাহলে বাকযন্ত্রের অংশ নয় কোনটি? হাত। হাত। ওকে, এটা অনেকের কি বাকযন্ত্রের অংশ, কারো কারো।
ধ্বনি ভাষার বাহন, মূল উপাদান, ক্ষুদ্রতম একক। তাহলে ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। শুধু ধ্বনি দিয়ে কি ভাষা হয় বলতো? মনের ভাব প্রকাশ করতে পারি শুধু ধ্বনি দিয়ে? পারি। কিভাবে? বললো এটা কে করছে, কে ভাঙছে? আমি বললাম ও। ও হয়ে গেল। এটা কি একটা শব্দ? এই যে বললাম ও, এটা একটা শব্দ, রাইট? আচ্ছা, তাহলে দেখো শব্দের ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। বিভিন্ন ধ্বনিকে লেখার সময় বা নির্দেশ করার সময় যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় বর্ণ। তাহলে এই যে আমি বললাম ন, ন, এটা ধ্বনি। এগুলো কি? এগুলো বর্ণ। এখন তাহলে দন্তন্য মূর্ধন্য ণ দুইটা বর্ণ, কিন্তু ধ্বনি কয়টা? ধ্বনি একটা। আমি বললাম লবণ, আমি বললাম লবণ, ধ্বনি একটা, বর্ণ কয়টা? দুইটা। আমি বললাম পানি, আমি বললাম পানি, ধ্বনি কয়টা? একটা, বর্ণ দুইটা। বুঝতে পেরেছো ধ্বনি আর বর্ণের পার্থক্য? যেমন আমি বললাম সাকিব, সাকিব, দুটোই কি? দুটোই সাকিব। আবার এটার এটার উচ্চারণ ভিন্ন, দেখো সাকিব, এই দন্তস্বর আবার সত্য, এখন আবার সত্য, দুই রকম উচ্চারণ। সাকিব মানে এস এর মতো, আর এখানে তালব্যস্বর মতো। ওকে, তাহলে আমরা দেখি ধ্বনি ও বর্ণের সম্পর্ক। ধ্বনি হচ্ছে মৌখিক রূপ, ক, খ, গ, এগুলো ধ্বনি, মৌখিক রূপ। বর্ণ লৈখিক রূপ, লিখলাম লৈখিক রূপ। তাহলে ধ্বনি, এই যে মৌখিক রূপ, তাহলে কি দেখা যায়? ধ্বনি দেখা যায়? যায় না। ধ্বনি দৃশ্যমান নয়, শুধু শুনবা। বর্ণ দেখা যায়? যাই, এই যে যাই। এখন আসো, এভাবে এমসিকিউ ছিল না, স্লাইডে লেখা ছিল না, প্রশ্ন ব্যাংকে ছিল না, আর পারে নাই, আর পারে নাই। এটা কি কমন সেন্সের বিষয় না? ধ্বনি দৃশ্যমান নয়। ধ্বনি তুমি দেখো, আমি যে বললাম ক, খ, গ, দেখছো? দেখো নাই। তাহলে ধ্বনি কি নয়? দৃশ্যমান নয়। অক্ষর, অক্ষর কি? অক্ষর, মিস বা, মিস বা। তাহলে একসাথে যতটুকু উচ্চারণ করতে পারি, একসাথে যতটুকু উচ্চারণ করতে পারি সেটা হচ্ছে সিলাবল, মানে অক্ষর। আমরা ছোটবেলায় বলতাম ক, খ, গ। তোর অক্ষর জ্ঞান ঠিক নেই বা অক্ষর লিখতে পারে না। ককে কি বলতাম? অক্ষর না, ক অক্ষর না, ক বর্ণ, খ বর্ণ, গ বর্ণ। অক্ষর হচ্ছে সিলেবল, একসাথে আমরা কতটুকু উচ্চারণ করতে পারি। কোন শব্দের যতটুকু অংশ একটানে বা একঝোঁক উচ্চারিত হয় সেটাকে কি বলে? অক্ষর বলে। তাহলে আমরা কোন শব্দ উচ্চারণের সময় কি করি? আমরা ভেঙে উচ্চারণ করি। আকাশ, তান হা, তান হা, কয়টা অক্ষর? দুইটা অক্ষর। অক্ষর, কয়টা অক্ষর? দুইটা অক্ষর। এক, কয়টা অক্ষর? একটা অক্ষর। আকাশ, কয়টা অক্ষর? দুইটা অক্ষর। বুঝতে পেরেছো? তাহলে অক্ষর হচ্ছে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। 3বার প্রশ্ন আসছে অক্ষর নিয়ে, সংজ্ঞা থেকে 2বার আসছে। লেখছে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? মানে একটু কঠিন মনে হয়েছে, আল্লাহ এটা কি বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াস, এগুলো কি কথা? মানে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াস মানে এই যে তুমি কথা বলতেছো, তাহলে এটা ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? বলে অক্ষর। অক্ষর কত প্রকার? 2 প্রকার। স্বরান্ত অক্ষর বা ওপেন সিলেবল বা মুক্তাক্ষর, ব্যঞ্জনান্ত অক্ষর বা বদ্ধাক্ষর বা ক্লোজড সিলেবল। মনোযোগ দাও। স্বরান্ত অক্ষর, স্বর, অন্ত, অন্ত মানে কি? শেষ। অন্ত মানে কি? শেষে। শেষে কি থাকবে? স্বর থাকবে। তাহলে অন্তে কি থাকবে? স্বর থাকবে। অন্তে কি থাকবে? স্বর থাকবে। আমি বললাম তান হা, হা, এটা একটা অক্ষর না? অক্ষরের লাস্টে কি আছে? আছে। তাহলে এটা কি অক্ষর? এটা স্বরান্ত অক্ষর। হা, লাস্টে কি আছে? আছে, তাহলে এটা স্বরান্ত অক্ষর। তাহলে দেখো তো, এই অক্ষরের শেষে যেহেতু স্বরান্ত স্বর আছে, এটাকে আমি কি বলবো? ওপেন সিলেবল বা মুক্তাক্ষর। প্রশ্ন আসছে স্বরান্ত অক্ষরের অপর নাম কি? মুক্তাক্ষর। আবার দেখো তান, 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 তাহলে তান লাস্টে কি নাই? লাস্টে তোমার স্বর নাই, স্বরধ্বনি নাই। কি আছে? ব্যঞ্জন আছে, টান দন্তন্য, টান। তাহলে এটা কি? এটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর। প, প বন, প বন, তাহলে কি? ব্যঞ্জনান্ত অক্ষর। শীতল, ব্যঞ্জনান্ত অক্ষর। তাহলে লাস্টে যদি ব্যঞ্জন থাকে সেটা ব্যঞ্জনান্ত অক্ষর বলে, ক্লোজড সিলেবল বা বদ্ধাক্ষর। শেষ। তাহলে বন্ধন, বন্ধন কয়টা অক্ষর?
দুইটা অক্ষর, তাহলে সঠিক কোনটা? এটা 36 আসছে, 36 37 যে কোনো একটাতে আসছে, মেবি 36। বর্ণ কয়টা? ছোটবেলার পড়াশোনা, নার্সারির পড়াশোনা, বর্ণ 50টা, স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা, মোট বর্ণের সংখ্যা 50টা। এই 50টা মিলে কি হয়েছে? এই 50টা বর্ণ, এই 50টা বর্ণ, 50টা বর্ণ মিলে কি হলো? 50টা বর্ণ মিলে একটা বর্ণমালা। বর্ণমালার সংখ্যা কয়টা? একটা। ক, খ, গ, ঘ, ঙ, এভাবে 50টা বর্ণমালা কি হলো? একটা মালা, বর্ণমালা একটা। বাংলা বর্ণমালার কোত্থেকে উদ্ভব? কোত্থেকে? বাংলা লিপির, এই যে আমরা লিখতেছি, বাংলা লিপির উদ্ভব ব্রাহ্মী লিপি থেকে, ব্রাহ্মী লিপি থেকে। এই ব্রাহ্মী লিপি 10ম শতকের দিকে কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। সেখান থেকে কুটিল লিপি হচ্ছে, বাংলা লিপি হচ্ছে কুটিল লিপির বিবর্তিত রূপ। ওকে, চলে আসছি ধ্বনি। বর্ণ কয়টা বলছিলাম? স্বরবর্ণ কয়টা বলছিলাম? স্বরবর্ণ বলছিলাম কতটা? 11টা। কিন্তু স্বরধ্বনি কয়টা বললাম? 7টা। ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। টোটাল মৌলিক ধ্বনি কয়টা? 37টা। মৌলিক ধ্বনি 37টা, তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। কিরকম? একটা জিনিস খেয়াল করো, যেমন ধরো দন্তন্য আছে, মূর্ধন্য নাই, কেন? ওই যে একই রকম ধ্বনি, শুধু দন্তন্য দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছে, রাইট? তালব্যস্য আছে, দন্তস্য আছে, কিন্তু কি নেই? মূর্ধন্যস্য নাই, কারণ মূর্ধন্যস্যের কাজটা কি দিয়ে হয়ে যাচ্ছে? তালব্যস্য দিয়ে হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? খণ্ডত, খণ্ডত মানে কি? তয়ের হ্রস্বরূপ, খণ্ড ত, খণ্ড ত মানে তয়ের খণ্ডরূপ, তাহলে শুধু ত দিয়ে সেটা হয়ে যায়। যেমন ধরো মৃত, মৃত। আবার ধরো মৃত, তা আমি কি লিখতে পারি? যে হর্ষচিহ্ন দিলে কি হয়ে যাচ্ছে? মৃত। বুঝতে পেরেছো কেন তোমার বাকিগুলো কি নয়? মৌলিক নয়। তাহলে স্বরধ্বনি, স্বরধ্বনি কি হবে? কোথাও কোনো প্রকার বাধাপ্রাপ্ত হয় না, যখন ফুসফুস তাড়িত বাতাস বের হয়। অ, আ, ই, উ, দেখো সরাসরি কি বের হয়ে গেছে। প ফ ব বলো তো, প ফ, দেখো ঠোঁটে লাগতেছে। তারপর ত থ দ বলো, ত থ, দেখো ওকে দাঁতে লাগে, রাইট? তাহলে উচ্চারিত হতে কারো সাহায্য লাগে না। কোন ধ্বনি উচ্চারণে কারো সাহায্য লাগে না? স্বরধ্বনি উচ্চারণে কারো সাহায্য লাগে না। এখন হচ্ছে আমরা স্বরবর্ণ নিয়ে পড়াশোনা করবো, সবাই মনোযোগ দাও। স্বরবর্ণের সংখ্যা কতটি? 11টি। স্বরবর্ণের সংখ্যা 11টি। ওকে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ধরো মিস বা, মিস বা, তাহলে এই যে ময়ের সাথে কি আছে? একটা রসই আছে, মিস। বয়ের সাথে একটা আ আছে, মিস বা, তোমার নাম তো লিখতে পারলাম না। হ্যাঁ, বয়ের সাথে একটা কি আছে? আ আছে। এখন এগুলো আমি সরাসরি না লিখে আমি এগুলো কার চিহ্ন রূপে লিখবো। কি লিখবো? এই যে মিস, মিস বা। তাহলে দেখো এই যে ময়ের সাথে কি আছে? রসইকার আছে। দন্তস্বরের সাথে কি আছে? শোনো, আমরা যখন বলি কলম, কলম, ক, কয়ের সাথে কি আছে? অ আছে। লয়ের সাথে কি আছে? অ আছে। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? কার। এই যে রসইকার, তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? কার। নীলিন বর্ণ, কলম, এই কয়ের সাথে কি আছে? অ আছে। অ এর কি কোনো কার চিহ্ন আছে? নাই। কোনো কার চিহ্ন আছে? নাই। অ কি হয়েছে? মিশে গেছে, বিলীন হয়ে গেছে, এই জন্য এটাকে বলে বিলীন বর্ণ। একটি। পূর্ণমাত্রা, এ দেখো এখানে মাত্রা আছে, তাহলে পূর্ণমাত্রা কয়টা? 6টা। সর, সরেয়, রসই, দীর্ঘই, রস, দীর্ঘ, 6টা। অর্ধমাত্রা, এই যে রি, রি এর কি? অর্ধমাত্রা, একটা। মাত্রাহীন, 1 2 3 4, মাত্রাহীন 4টা। কার সংখ্যা, শুধু অ এর কোনো কি নাই? কার নাই, এটা নীলিন বর্ণ, সে মিশে যায়, তাহলে বাকি 10টার কি আছে? কার আছে। কার সংখ্যা 10টা। মৌলিক স্বরধ্বনি, অ, আ মৌলিক, ই মৌলিক, তাহলে এগুলো মৌলিক। দীর্ঘই মৌলিক না, রসই যোগ রসই দরকার নাই। রসও মৌলিক, দীর্ঘ, দীর্ঘ, রসও যোগ রসও দরকার নেই, মৌলিক না। রি মৌলিক না, এটা সংস্কৃত থেকে আসছে, রি। এ মৌলিক, ওই, ওই হচ্ছে অ যোগ ই, অথবা ও যোগ ই, তাহলে কি নয়? মৌলিক নয়। ও মৌলিক, ও, তাহলে কি? মৌলিক নয়। এই যে ওই এর মতো, অ যোগ উ, অথবা ও যোগ উ, তাহলে কি নয়? মৌলিক নয়। তাহলে মৌলিক স্বরধ্বনি আমরা কয়টা পেলাম? 1 2 3 4 5 6। মৌলিক স্বরধ্বনি কয়টা? 6টা।
না। আরেকটা আছে এ, ধ্বনিবিদ আব্দুল হাই এটা আবিষ্কার করছে। অ্যাম্বুলেন্স, এসিউরেন্স, তোমরা গাইড পড়বা এসিউরেন্স রিটেনের জন্য। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 6+1, কয়টা? 7টা। বুঝতে পেরেছো? কার বর্ণ, স্বরবর্ণের 10টি সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ। শুধু কারও বলতে পারো, কার বর্ণও বলতে পারো, নতুন বইতে কার বর্ণ দেয়া আছে। মৌলিক স্বরধ্বনি তাহলে কয়টা? 7টা। এই 6টা আর কি এ। এ ধ্বনি জ্ঞাপক কোনো বর্ণ আমাদের বর্ণমালায় নাই। ওকে, এ ধ্বনির প্রবক্তা হচ্ছে কে? ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। কত সালে প্রবর্তন করেন, নামকরণ করেন? 1974 সালে। যৌগিক স্বরধ্বনি, খুব মনোযোগ দাও। যৌগিক স্বরধ্বনি একটু মনোযোগ দাও। হ্যাঁ, একটা স্লাইড আছে না? হ্যাঁ আছে, দেখো, খেয়াল করো। যৌগিক স্বরধ্বনি, চলো একটু আগে আমি যে বললাম ওই, তাহলে ওই কি ছিল? ওই, ওই কি ছিল? যৌগিক স্বরধ্বনি। কেন? এটা মৌলিক ছিল না। তাহলে অ যোগ রসই ওই, রাইট? অযোগ রসই ওই। আবার আসো, ও কি হবে? অ যোগ রস, তাহলে কি হলো? ও, ও। হ্যাঁ, এখন ধরো আমি বললাম বউ, 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 তাহলে আমরা কি করতে পারি? এই যে বউ। তাহলে কেন? কারণ ওই যে আমি একসাথে যৌগিক স্বরধ্বনি একসাথে লিখে দিলাম বউ। হ্যাঁ, আবার দেখো কই, কই, তাহলে কি? ওই, কই, ওই। এই যে ওইকে আমি কিভাবে লিখলাম? কই। তাহলে এটা কি? এটা যৌগিক স্বরধ্বনি। এখন আমাদের স্বরবর্ণতে শুধু 2টা আছে, ওই এবং ও, এ দুটো আছে, বাকিগুলো নাই। টোটাল সংখ্যা কয়টা? 25টা। টোটাল সংখ্যা কয়টা? 25টা। যেমন আমি বললাম লাউ, লাউ, তাহলে এখানে কি? এখানে স্বরধ্বনি কোনটা? যৌগিক স্বরধ্বনি আউ, আউ। তো এটার জন্য কোনো বর্ণ আছে? নাই, কিন্তু ও, ওই, এই বর্ণগুলো আছে। তাহলে বর্ণ কয়টা? 2টা। ধ্বনি কয়টা? 25টা। ধ্বনি 25টা। যেমন দিও, দিও, তাহলে এখানে কি হবে? ই ও। তাহলে যৌগিক স্বরধ্বনি কয়টা? যৌগিক স্বরধ্বনি 25টা, বর্ণ 2টা। এই যৌগিক স্বরধ্বনির আরেক নাম হচ্ছে দ্বিস্বর ধ্বনি, সন্ধিস্বর, সান্ধ্য স্বর, স্বর, সান্ধ্য স্বর, দ্বিস্বর। এই যে 2টা স্বর, এই যে 2টা স্বর, এই জন্য দ্বিস্বর। তাহলে দ্বিস্বর ধ্বনি, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি মিলে উচ্চারিত হলে তখন কি হয়? দ্বিস্বর ধ্বনি। লাউ, লাউ, তাহলে আউ, এখানে কি? আ, এটা পূর্ণ স্বরধ্বনি, আর উ এটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। এ দুটো মিলে কি হয়ে গেল? দ্বিস্বর ধ্বনি। এই যে এখানে উদাহরণ আছে। তাহলে কয়টা দ্বিস্বর ধ্বনি অথবা যৌগিক স্বর? যৌগিক স্বরধ্বনি 25টা। বর্ণ কয়টা? বর্ণ 2টা। উচ্চারণের সময় বিবেচনায় সবাই একটু মনোযোগ দাও। উচ্চারণ করতে সময় বেশি লাগে না কম লাগে? এটার উপর ভিত্তি করে রসস্বর আর হচ্ছে দীর্ঘস্বর। রসস্বর হচ্ছে 4টা। কেমনে মনে রাখবা? রস, স্বর, রস, স্বর। উচ্চারণের সময় রস, রস মানে কম, রস, তাহলে রস ই, রস ই, রস উ। তাহলে 2টা আমরা মনে রাখলাম, রস ই, রস উ, যেহেতু রসস্বর। আর হচ্ছে অ আর রি, তাহলে কি হবে? 2টো রস মনে রাখবা, ই এবং উ, আর কি? অ, রি। এবার আসো দীর্ঘস্বর, বাকি 7টা, বাকি 7টা। অর্ধ স্বরধ্বনি, এই যে একটু আগে আমি বললাম লাউ, লাউ, এই যে উ, উ, লাউ, শেষ, এখানে শেষ। আবার ওদিকে দেখো আ, লা, আ, তাহলে একটা পূর্ণ অর্ধস্বর উ, ই, চাই, চাই, তাহলে এটা কি? এটা হচ্ছে অর্ধস্বর ধ্বনি। তাহলে খেয়াল করে বাংলায় অর্ধস্বর ধ্বনি হচ্ছে 4টা। কিভাবে মনে রাখবো? এগুলিও অর্ধস্বর ধ্বনি, এগুলিও অর্ধস্বর ধ্বনি। এগুলিও, এ গু মানে, এই যে গু মানে হচ্ছে কি? এ উ, এগুলিও, এই যে লি ও, তাহলে লি এর কি? রসই, আর হচ্ছে ও, তাহলে এ উ ই ও, এগুলিও কি? অর্ধস্বর ধ্বনি। ওকে, লাউ, লাউ, তাহলে যদি প্রশ্ন আসে লাউ শব্দে অর্ধস্বর ধ্বনি কোনটা? লাউ শব্দে অর্ধ স্বরধ্বনি কোনটা? উ হচ্ছে অর্ধ স্বরধ্বনি। আর যদি বলে যৌগিক স্বরধ্বনি কি, এখানে যৌগিক স্বরধ্বনি হচ্ছে আউ। যৌগিক স্বর দ্বিস্বর আউ, একসাথে দ্বিস্বর, 2টা স্বর এখানে। আর অর্ধস্বর হচ্ছে কি? উ। বুঝতে পারছো? চাই, 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 তাহলে এখানে ই হচ্ছে কি? অর্ধ স্বরধ্বনি। চা, আ,
এটা হচ্ছে কি পূর্ণ স্বর, তাহলে একসাথে কি হবে যৌগিক স্বর। এই যে এখানে অর্ধস্বরধ্বনি আছে, ওকে, খুব ইম্পর্টেন্ট। একটু তার আগে কথাবার্তা বলি। যাদের ঘুম আসছে ঘুম থেকে উঠাই দেই, উঠাও, উঠে যাও। রোজার মতো করে তোমাদের জাগাইতে হয় যারা ঘুমাই গেছো, তাই না? বলো কি অবস্থা, বলো। এটা কার ছবি ছিল? কিউট আছে। বলো, প্রশ্ন করি। ব্যাকরণ কোন ভাষার শব্দ, বলো। মাথার উপর দিয়ে গেল, বলো। ব্যাকরণ কোন ভাষার শব্দ? সংস্কৃত। তৎসম। ধ্বনি ও বর্ণ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? তৎসম শব্দ বলবা, তৎসম। এগুলো যেহেতু এখন বাংলায় ব্যবহৃত হয়, সংস্কৃত শব্দ যেগুলো বাংলায় ব্যবহৃত হয় সেগুলোকে তৎসম শব্দ বলা হয়। সংস্কৃত আর দরকার নাই, হ্যাঁ, এগুলো এখন বাংলা শব্দ। ধ্বনিতত্ত্ব। আচ্ছা, আর একটু স্লোলি পড়েন এখন, আমাকে একটু বলো। আমি এক একটা স্লাইডে কয়েকবার করে উচ্চারণ করি না প্রতিটা বিষয়? কয়েকবার করে বলি না? যাদের মনে হচ্ছে আমি দ্রুত যাচ্ছি, হ্যাঁ, আমি যদি আস্তে আস্তে পড়াই সারা রাতও ক্লাস শেষ হবে না, তোমরা একটু স্লাইডটা আবার দেখবা। স্লাইডটা আবার দেখবা। তারপর হচ্ছে তোমার রেকর্ডটা একটু স্লো করে আবার দেখবা, ওকে? আচ্ছা, যার কাছে একটু কঠিন বা তাড়াহুড়ো মনে হচ্ছে সে হয়তো আগে পড়ো নাই তেমন, হ্যাঁ, বারবার দেখবা একটু, ওকে? এক্সামগুলো কি ধরনের ক্লিয়ার করবো বলো, সমস্যা নেই। হ্যাঁ, তোমাদের কাছে নতুন এজন্য। না, আরো তাড়াতাড়ি পড়ালে অনেকে বুঝবে, এজন্য আমি কারো কথাই ধরি না, আমি তাড়াতাড়িও পড়াই না, আমি আসতেও পারি না, আমি আমার মতো করে পড়াই। একটু খেয়াল করো, সবাইকে আমি কিছু প্রশ্ন করি, প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমত, যদি বলা হয় যৌগিক স্বরধ্বনি কয়টি, কি বলবা বলো? যৌগিক স্বরধ্বনি কয়টা? হ্যাঁ, চা খেয়ে নাও, সমস্যা নেই। আশরাফুল রিসার্চ, তুমি চা খেয়ে আসো। স্বরধ্বনি যখন বলবে তখন 25টা। যৌগিক স্বরধ্বনি যখন বলবে তখন হচ্ছে স্বরধ্বনি, স্বরধ্বনি তখন 25টা। আর যদি যৌগিক স্বরবর্ণ বা দ্বিস্বর বর্ণ বাংলা বর্ণমালায় তখন কয়টা? বর্ণর কথা বললে তখন হচ্ছে 2টা। তখন হচ্ছে কয়টা? 2টা। ওকে, গেল। আমাকে বলো, আহ অর্ধ স্বরধ্বনি কয়টা? অর্ধ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি 4টা। কি কি, কিভাবে মনে রাখবো? অর্ধস্বর, চাই চাই চাই, তাহলে কি এই যে ই, এটা হচ্ছে অর্ধস্বর। এগুলিও অর্ধস্বরধ্বনি, এগুলিও এ, গু, লি, ও, তার মানে ই, ই, ও, এগুলিও অর্ধ স্বরধ্বনি। আচ্ছা, রসস্বর কয়টা? রসস্বর 4টা। তাহলে রসস্বর কিভাবে মনে রাখবো? রসস্বর কিভাবে মনে রাখবো? প্রথমে রস ই, রস উ, তারপর হচ্ছে এ আর রি, বাকি 7টা কি দীর্ঘস্বর। মনে থাকবে। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি অথবা শুধু স্বরধ্বনি যদি বলি কয়টা? এই স্বরবর্ণ 11টা, ধ্বনি কয়টা? ধ্বনি 7টা, মৌলিক স্বরধ্বনি 7টা, স্বরধ্বনি কয়টা? 7টা। ওকে, স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ 11টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টা। টোটাল বর্ণমালায় মৌলিক ধ্বনি কয়টা? 37টা। টোটাল বর্ণমালায় মৌলিক ধ্বনি হচ্ছে 37টা। ভেরি গুড, ভেরি গুড। তারপর আসো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার? নীলিন বর্ণ কোনটি? স্বরবর্ণের মধ্যে নীলিন বর্ণ কোনটি? অ, অ। কার চিহ্ন তাহলে কয়টি? কার চিহ্ন, এই 10টি কার চিহ্ন। অ এর কোনো কার চিহ্ন নাই, বাকিগুলোর সবগুলো কার চিহ্ন আছে, কার চিহ্ন 10টি, কার চিহ্ন 10টি। ওকে, পূর্ণ মাত্রার স্বরবর্ণ কয়টি? 7টি। 7টি না 6টি। পূর্ণমাত্রার হচ্ছে 6টি, অর্ধমাত্রার হচ্ছে 1টি, শুধু রি। অর্ধমাত্রার হচ্ছে 1টি। মাত্রাহীন কয়টি? 4টি। তাহলে আমাকে বলো মাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টি? মাত্রাযুক্ত স্বরবর্ণ, মাত্রাযুক্ত 7টা হবে, কেন বলি? রি এর অর্ধমাত্রা, ঠিক আছে, তাহলে কি এটা মাত্রা না? বুঝো নাই? অর্ধমাত্রা হোক তারপর পূর্ণ মাত্রা হোক, আমি তো মাত্রা বলছি, তাহলে এটা মাত্রা আছে না? অর্ধমাত্রা, অর্ধেক আছে আর কি, গরিব। তাও তো আছে, কিছুটা হলেও আছে, তাহলে কি তোমার মাত্রাযুক্ত 7টা। ওকে, আহ আর কিছু, আর কি কি পড়ালাম? আচ্ছা, যতটুকু পড়াইছি এতটুকুই তো, রাইট? আর কিছু নাই, ক্লিয়ার? এতটুকু সবার কাছে ক্লিয়ার? বাকযন্ত্র, বাকযন্ত্র যেগুলো দিয়ে আমরা কথা বলি সেগুলো হচ্ছে বাকযন্ত্র।
ওকে, কারক ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব না থাকলে শব্দতত্ত্ব দিবা। ওকে, বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? বাগধারা অর্থতত্ত্ব। বিপরীত শব্দ, বিপরীতার্থ কোথায় আলোচনা করা হয়? অর্থতত্ত্বে। ওকে, পদক্রম কোন অংশে আলোচনা করা হয়? পদক্রম বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব। আর যদি পদ প্রকরণ মানে পদের প্রকারভেদ, তখন তখন হচ্ছে শব্দতত্ত্ব। হ্যাঁ, প্রকৃতি, প্রত্যয়, ধাতু, বচন, পদাশ্রিত নির্দেশক, সমাস, প্রত্যয়, এগুলো সবগুলো কিসে আলোচনা করা হয়? শব্দতত্ত্ব। সন্ধি, সন্ধি ধ্বনিতত্ত্ব। ভেরি গুড, ভেরি গুড। তোমরা বেশি ভালো, বেশি ভালো যেহেতু চুপচাপ থাকো, খুব মনোযোগ দিবা। হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন আসে, ভালো করে মনোযোগ দিবা। ওকে, জিভের অগ্রপশ্চাৎ অনুযায়ী মানে আমরা যখন অ, আ এগুলো উচ্চারণ করি, একটু আমার সাথে সাথে উচ্চারণ করবা, তাহলে মনে থাকবে। হ্যাঁ, সম্মুখ মানে আমরা যখন উচ্চারণ করি তখন জিভটা সামনে থাকবে। সম্মুখ স্বরধ্বনি যখন উচ্চারণ করব তখন কি থাকবে? জিভ সামনে থাকবে। এই যে সম্মুখ, তাহলে এগুলো হচ্ছে কি? সম্মুখ। তাহলে দেখো ই, 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 এই যে আমি বললাম ই, জিভটা একটু সামনের দিকে। এ, এ, জিভ একটু সামনের দিকে। এখন আসো, দেখো পশ্চাৎ স্বরধ্বনি। আমি বললাম উ, দেখো তো জিভ সাথে সাথে পেছন দিকে চলে গেছে, একটু ভেতরের দিকে দেবে গেছে। ই থেকে কি বললাম? উ, 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 ও, অ, জিভ পেছনে চলে গেছে, তাহলে কি কি হবে? উ, ও, অ, উ, ও, আর হচ্ছে অ। ওকে, কেন্দ্রীয়, কেন্দ্রীয় এই যে কেন্দ্রীয়, এই যে মধ্য, এই যে দেখো মধ্য বা কেন্দ্রীয়। আ, এটা হচ্ছে মাঝখানে থাকে জিভ। একটা জিনিস খেয়াল করা, আর ক্ষেত্রে তিনটা বিষয় মনে থাকবে: মধ্য বা কেন্দ্রীয়, মধ্য বা কেন্দ্রীয়, তারপর দেখো নিম্ন সবার নিচে, আর হচ্ছে বিবৃত। বিবৃত কি? বিবৃত মানে তখন কি হয়ে যাবে? গাল সবচেয়ে বেশি ফাঁকা হবে, ঠোঁট সবচেয়ে বেশি ফাঁকা হবে। দেখো আ, একদম মানে ছড়াই গেছে, মুখ একদম ছড়াই গেছে, বিবৃত। তখন কি হয়ে যাবে? বিবৃত হয়ে যাবে। আর সংবৃত মানে ঠোঁট ছোট হয়ে যাবে, ঠোঁটের জায়গাটা ছোট হয়ে যাবে। তাহলে আ, তাহলে আর কি কি? কেন্দ্রীয় বা মধ্য, নিম্ন, আর কি? বিবৃত। তাহলে আর ক্ষেত্রে আমরা তিনটা মনে রাখবো, একটু খেয়াল করি। তাহলে আমরা জীবের অগ্রপশ্চাৎ অনুযায়ী স্বরধ্বনি শ্রেণী বিভাগ, সম্মুখ স্বরধ্বনি কি কি? এ, এ, অ, এ, এ, এ। ওকে, এখন আসো জীবের উচ্চতা অনুযায়ী জীব কতটুকু উপরে থাকে সেটা অনুসারে খেয়াল করো। উচ্চ স্বরধ্বনি, এই যে উচ্চ, তাহলে উচ্চ কি কি? ই এবং উ। উচ্চ মধ্য এ, ও। আচ্ছা, আমরা এখন খেয়াল করো উচ্চ স্বরধ্বনি, দেখো ই, উ, ই, উ, ই, উ। উচ্চর পরে আমরা একদম নিম্ন করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আ, দেখো জীব একদম কি হয়ে গেছে? একদম নিচের দিকে চলে গেছে। তাহলে ই, উ, এগুলো হচ্ছে উচ্চ। আ, জীব ভেতরের দিকে চলে গেছে, তাহলে এটা কি? এটা হচ্ছে নিম্ন। দেখো এখন দেখো নিম্ন হচ্ছে কি? আ, আচ্ছা এটা আ, সরি, নিম্ন হচ্ছে আ। তাহলে নিম্ন মধ্য কি হবে? নিম্ন মধ্য হচ্ছে এ এবং অ। এ, অ, এই যে কাছাকাছি আ, অ, এ, ঠিক আছে, এগুলো নিম্ন হচ্ছে আ। তাহলে নিম্ন মধ্য কিভাবে মনে রাখবা? এ এবং অ। আর উচ্চ তো কি? উচ্চ হচ্ছে ই, উ। তাহলে উচ্চ হচ্ছে ই আর উ, তাহলে উচ্চ মধ্য কি হবে? এ এবং ও, এ এবং ও। বুঝতে পারছো? এখানে হচ্ছে মৌলিক স্বরধ্বনি যে সাতটা, সেগুলো নিয়ে উচ্চারণ। এখন আসে সংবৃত, বিবৃত। সংবৃত স্বরধ্বনি কি? জিভের ফাঁকা ছোট হয়ে যাবে, যেমন দেখো উ, একদম ছোট উ। জিভ, জিভের এই যে ফাঁকাটা, সরি জিভ না, আমি খালি জিভ করি। ঠোঁট, ঠোঁটের যে ফাঁকাটা, এটা কি হয়ে গেল? ছোট্ট হয়ে গেল। উ, ই, গাল একদম চিপাই গেছে, ঠোঁটের জায়গাটা কি চিপাই গেছে। তাহলে সংবৃত কি? যেখানে ঠোঁটের ফাঁকাটা ছোট হয়ে যায়। উ, এই যে উ, হ্যাঁ, ই, এগুলো কি? এগুলো তাহলে সংবৃত। এখন আসে বিবৃত, একদম বড় হয়ে যাবে। আ, বিশাল বড় হয়ে গেছে মুখ, ফাঁকাটা, তাহলে বিবৃত স্বর হচ্ছে আ। বিবৃত যদি আ হয়, তাহলে অর্ধ বিবৃত কি হবে? শুনো, নিম্ন যদি আ হয় তাহলে নিম্ন মধ্য কি হবে? এ এবং অ। তাহলে বিবৃত যদি আ হয়, অর্ধ বিবৃত কি হবে? এ এবং অ। বুঝছো? এখন আসো তাহলে অর্ধ সংবৃত কি হবে?
এই যে সংবৃত স্বরধ্বনি হচ্ছে উ ই, তাহলে অর্ধ সংবৃত কি? অর্ধ সংবৃত হচ্ছে এ এবং ও, এ এবং ও। তাহলে মনে রাখবা কি, এই যে এ ও এগুলো একই সাথে অর্ধ সংবৃত, একই সাথে উচ্চ মধ্য। বুঝতে পেরেছো? বাংলা স্বরবর্ণের উচ্চারণগত উপস্থাপনা। কণ্ঠ অ আ, তালব্য ই ই, মূর্ধন্য রি মাঝখানে আছে এজন্য মূর্ধন্য, এভাবে মনে রাখবা। ওষ্ঠ উ উ, এ দেখো ঠোঁট উ, তাহলে ঠোঁট কি হচ্ছে? একদম ছোট হয়ে যাচ্ছে উ। কণ্ঠ তালব্য এ ওই, কণ্ঠস্থ ও এবং ও। এটা টিএম করে ফেলবে, এখান থেকে প্রশ্ন রিসেন্টলি অনেকদিন আসে নাই, আমার মনে হচ্ছে আসতে পারে। হ্যাঁ, এখন তাহলে বলো নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? নিম্ন বিবৃত স্বরধ্বনি হচ্ছে আ। আচ্ছা, আমরা বলেছিলাম মনে রাখতে নিম্ন বিবৃত আরেকটা কি বলতো? নিম্ন বিবৃত আরেকটা কি? কেন্দ্রীয় বা মধ্য, কেন্দ্রীয় বা মধ্য। আ এর ক্ষেত্রে আমরা কি কি মনে রাখবো বলতো? উচ্চ মধ্য, উচ্চ মধ্য, সম্মুখ, উচ্চ মধ্য, আবার কি সম্মুখ। আর সংবৃত্ত বিবৃতর ক্ষেত্রে কি হবে? এ এ, অর্ধ সংবৃত কি হবে? অর্ধ সংবৃত। আচ্ছা, আ কেমন বলতো? সংবৃত না বিবৃত? বিবৃত, হ্যাঁ বিবৃত। একটা জিনিস খেয়াল করো, ধরো আমার মেয়ের নাম হচ্ছে অরোরা, অরোরা। হুম, এই যে সংবৃত আর বিবৃত, বিবৃত মানে কি ছড়াই যাবে, সংবৃত মানে কি ছোট হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। যেমন দেখো অ, অ এর উচ্চারণ দুই রকম হয়, কিরকম খেয়াল করো। অরোরা, এই যে অ, এখানে হচ্ছে কি এটা বিবৃত উচ্চারণ। আমি বললাম অরু, দেখ আমি লেখছি অরু কিন্তু বলছি কি অরু, তাহলে এখানে অ এর উচ্চারণ কি সংবৃত। বুঝতে পারছো? মানে সংবৃত হলে কি হবে বলো তো? সংবৃত হলে কি হবে? ছোট হয়ে যাবে। হ্যাঁ, অর্ধ বিবৃত ঠিক আছে, আমার কথাটা বুঝতে পারছো কিনা? সংবৃত মানে হচ্ছে ছোট, বিবৃত মানে কি ঠোঁটের জায়গাটা বড় হয়ে যাবে। তাহলে আ, আ সংবৃত না বিবৃত বলো? আ সংবৃত না বিবৃত? বিবৃত। আ হচ্ছে বিবৃত। তাহলে বিবৃতর ক্ষেত্রে কোনটা সত্য? ঠোঁটের জায়গা বড় হবে না ছোট হবে? ঠোঁটের ফাঁকা স্থান বড় হবে না ছোট হবে? বড় হবে। তো এটা পরীক্ষা আসলে পারবা না, পরীক্ষা আসলে পারবা না। আবার কেমনে আয় রে খোদা রে, তানি আ আ, এটা আ বলছি, আমার ঠোঁট কি হয়ে গেছে, ঠোঁটের ফাঁকা স্থানটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। আমি বললাম তানু, তানু, এই যে তানি আ, এই যে আ বললাম, আমার ঠোঁটের জায়গাটা বড় হয়ে গেছে, এটা বিবৃত, এটা বিবৃত স্বর। আমি বললাম তানু, তানু উ, এই যে উ, ঠোঁটের জায়গাটা ছোট হয়ে গেছে, এটা হচ্ছে সংবৃত। বুঝছো তানিয়া? স্বাভাবিক উচ্চারণ সঠিক হবে না মানে কি বুঝি নাই। ফারিয়া ফেরদৌস, স্বাভাবিক উচ্চারণ সঠিক হবে না মানে কি? হি মি ই, তাহলে ই কি সংবৃত? তুমি হিমি পুরাটা ধরবা না, তুমি ধরবা ই ধ্বনি সংবৃত কিনা, আ ধ্বনি বিবৃত কিনা সেটা বলো। বুঝতে পারছো? যেটা ঠোঁট ছোট হয়ে যাবে সেটা সংবৃত, যেটা ঠোঁট বড় হয়ে যাবে ওটা বিবৃত, শেষ। আর মাঝামাঝি কি হবে? এ অ, এটা হচ্ছে অর্ধ বিবৃত, এ ও এটা হচ্ছে অর্ধ সংবৃত, শেষ। এই জন্য আমি চ্যাট অন করি না। এই যে এখন আমার মেয়েদের নাম জিজ্ঞেস করতেছে, জরুরি হচ্ছে এটা বুঝছো কিনা। অরুর উদাহরণটা আবার বলেন। আচ্ছা শোনো, অ এর দুই রকম উচ্চারণ হয়, অ এর উচ্চারণ হচ্ছে দুই রকম। ধরো আমি বললাম অরোরা, এখানে অ এর উচ্চারণ অ এর মতো, হুম, তাহলে এটা সংগৃহীত উচ্চারণ। অ যেহেতু একটু সরি বিবৃত উচ্চারণ, যেহেতু ঠিক মতো উচ্চারণ হচ্ছে। আবার দেখো আমি বললাম অরু, লেখছি অ দিয়ে, বলছি অরু, অ এর উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়। অ এর উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়, তখন সেটাকে বলি সংগৃহীত উচ্চারণ, অ এর সংগৃহীত উচ্চারণ। বুঝতে পারছো? ওকে, বাদ দাও। আচ্ছা, এটা আসছিল 43 বিসিএস এ আসছিল, নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? এটা 43-এ আসছিল। এবার বলো উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? বলো উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ? উচ্চ মধ্য কোনটা? এ, উচ্চ মধ্য সম্মুখ এ। তাহলে একটা জিনিস খেয়াল করো, কেউ কোনো কথা বলবা না খবরদার। বাংলা বর্ণমালায় এটা হচ্ছে টিএম করতে হবে, বাংলা বর্ণমালায় কি করতে হবে? টিএম করতে হবে। কিরকম? পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে টোটাল 32টা, অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টা, মাত্রাহীন হচ্ছে 10টা। এখন আমরা স্বরবর্ণে পূর্ণমাত্রার কয়টা? 6টা। অর্ধমাত্রার কয়টা?
একটা। মাত্রাহীন কয়টা? মাত্রাহীন হচ্ছে 4টা। তাহলে আমরা ব্যঞ্জন বর্ণ বের করতে পারবো কিনা? পারবো। তাহলে পূর্ণমাত্রার ব্যঞ্জন কয়টি? 26টি। অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টি? 7টি। মাত্রাহীন ব্যঞ্জন কয়টি? 6টি। তাহলে যেটা করতে হবে, এটা টিএম করে ফেলতে হবে। এটা টিএম করে ফেলতে হবে। পূর্ণমাত্রার বর্ণ টোটাল বর্ণমালায় 32, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি। তাহলে বাকিগুলো আমি বিয়োগ করে ফেলবো। স্বরবর্ণেরটা যেহেতু সহজ, সেটা মনে রাখবা, সেটা বিয়োগ করে ফেলবা। রি, রিকে স্বরধ্বনি বলা চলে না। এটা আসছে কোত্থেকে? এটা নিয়ম আসছে তোমার সংস্কৃতে, এটা স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়, এটা সেখান থেকেই আসছে। এখন আমরা আলোচনা করব ব্যঞ্জন বর্ণ নিয়ে। আমাদের স্বরবর্ণ নিয়ে আলোচনা শেষ। স্বরবর্ণ নিয়ে আলোচনা শেষ। সবাই একটু মনোযোগ দাও, চুপচাপ মনোযোগ দাও, কেউ কোনো আনসার করবা না চ্যাটে। মৌলিক ধ্বনি, আমরা তাহলে অলরেডি এটা পড়ে ফেলেছি। ভাষার ক্ষুদ্রতম একককে কি বলে? ধ্বনি বলে। বাংলা ভাষায় 37টা মৌলিক ধ্বনি রয়েছে। এর মধ্যে 7টা হচ্ছে স্বরধ্বনি, 30টা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এগুলো আমাদের শেষ। যেগুলো মৌলিক ধ্বনি নয়, এই 9টা, এই 9টা কি নয়? মৌলিক ধ্বনি নয়। ওকে, যেমন আমাদের অনুস্বার লেখা লাগছে না, আমরা কি দিয়ে লিখতে পারবো? চাইলে আমরা ও দিয়ে লিখতে পারবো। বুঝতে পারছো? তারপর আসো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। ফলা 6টি। কি কি? জফলা, বফলা, রফলা, লফলা, বফলা, নফলা, মফলা। ফলা তাহলে কয়টি? 6টি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। শোনো, আমরা আগে শুধু পড়তাম ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা, এতটুকুই পড়তাম। নতুন বইতে একটু খেয়াল করো, বলছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হচ্ছে কি? অনুবর্ণ। অনুবর্ণে কি কি আছে? ফলা, রেফ, আর হচ্ছে বর্ণ সংক্ষেপ। একটু খেয়াল করো, ফলা তোমরা চিনো না? নফলা, বফলা, মফলা চিনো কিনা? চেনো। লফলা, জফলা, রফলা, হ্যাঁ, এগুলো চেনো। রেফ চেনো। রেফ হচ্ছে র এর একটি অনুবর্ণ। হ্যাঁ, র এর একটি অনুবর্ণ রেফ। ধরো আমি বললাম বর্ণ, বর্ণ, তাহলে কি? র, বর, ন, রাইট? তাহলে এই যে রটাকে আমি কি করলাম? রেফ করে দিলাম। তাহলে র এর একটি অনুবর্ণ কি? রেফ। বুঝতে পারছো? বর্ণ সংক্ষেপ, বর্ণ সংক্ষেপ কি তো জানো? বর্ণ মানে আমরা ছোট করে লিখি না, যেমন দন্তস্ব, দন্তস্বকে আমরা অনেক সময় কি এভাবে লিখি না? এভাবে লিখি না? এটাই হচ্ছে বর্ণ সংক্ষেপ, ছোট্ট করে লিখি, ওইটাই। ধরো আম্মা, আম্মা, তাহলে এই মটা কি? ছোট করে লিখি না? এটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। এই যে ছোট করে লিখছি সংক্ষেপে, ওইটাই। ওকে, এখন আসো যুক্তবর্ণ, সংখ্যাবর্ণ। যুক্তবর্ণ, যুক্তবর্ণ তো চেন, এই যে কয়ত, এটা নিজেও একটা কি? এই যে কয়ত, এটা নিজেও একটা যুক্তবর্ণ। এটা নিজেও একটা যুক্তবর্ণ। এই যুক্তবর্ণ 2 রকম, একটা হচ্ছে স্বচ্ছ যুক্তবর্ণ, একটা হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ। স্বচ্ছ যুক্তবর্ণ কি? ধরো আমি লিখলাম কষ্ট, কষ্ট, তাহলে দেখে এটা দেখলে বোঝা যায় এখানে মূর্ধন্য ষ আর ট আছে। আমি লিখলাম ক্ষীয়, আমি লিখলাম হয় ম, দেখো তো এটা দেখলে বোঝা যায় কিনা? বোঝা যায় না, তাহলে এটা কি? এটা অস্বচ্ছ যুক্তবর্ণ। এই যে যুক্ত বর্ণ, এই যে এইটা, এখানে বোঝা যায় এটা কি আছে? এটা হচ্ছে কয়ত। সংখ্যাবর্ণ 1 থেকে 9, তাহলে এখানে কয়টা? 9টা, আর হচ্ছে 0, তাহলে টোটাল 10টা। এগুলো হচ্ছে বাংলা সংখ্যাবর্ণ। তাহলে সংখ্যাবর্ণ কয়টি? 10টি। এই স্লাইডটা ক্লিয়ার? তাহলে অনুবর্ণ ক্লিয়ার কিনা? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। অনুবর্ণে কি কি আছে? প্রশ্ন আসতে পারে, অনুবর্ণে কি কি আছে, কোনটি নাই, এভাবে আসতে পারে। ফলা, রে, বর্ণ সংক্ষেপ, অন্য কিছু একটা দিয়ে দিল। তাহলে অনুবর্ণে কি কি আছে? 3টে আছে। ফলা, ফলা সবাই চেনো। রেফ চিনো। বর্ণ সংক্ষেপ, বর্ণকে সংক্ষেপে লিখছে, চেনো। এগুলো হচ্ছে অনুবর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। যুক্তবর্ণ কত প্রকার? 2 প্রকার, স্বচ্ছ, অস্বচ্ছ। যেটা বোঝা যায় সেটা স্বচ্ছ, যেটা বোঝা যায় না সেটা অস্বচ্ছ। হুম, তারপর হচ্ছে সংখ্যাবর্ণ। এখন আসো যুক্ত ব্যঞ্জন আর যুগ্ম ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন হচ্ছে যে কোনো দুটো ভিন্ন বর্গের বা গোত্রের ব্যঞ্জন যুক্ত হলে সেটা যুক্ত ব্যঞ্জন। কিন্তু আমি বললাম আম্মা, আমি বললাম কি? আম্মা। তাহলে দেখো ময় ম, ময় ম, আমি বললাম কল্লা, ফালাই দিব কল্লা, লয় ল, তাহলে এগুলো হচ্ছে যুগ্ম ব্যঞ্জন। আব্দুল্লাহ আল মামুন, এখানে কি কি আছে? ব্রাহ্মণ,
হয় ম। ওকে, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, এখানে ফলারে বর্ণ সংক্ষেপ নিয়ে সুন্দর করে দেয়া আছে, এখান থেকে নেওয়া হয়েছে এগুলো। যুক্ত বর্ণ, সংখ্যা বর্ণ। ওকে, ব্যঞ্জন ধ্বনি একটু খেয়াল করো। এই ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ উচ্চারণের সময় জিভের কোনো না কোনো অংশের সঙ্গে স্পর্শ ঘটে, এজন্য এগুলোকে বলা হয় স্পর্শ ধ্বনি বা বর্ণ। তাহলে এই ক থেকে ম পর্যন্ত ধ্বনিকে কি বলা হয়? স্পর্শ ধ্বনি বা স্পর্শ ব্যঞ্জন। মাইশা তুমি বলো কি হবে, তুমি বলো। ধরো আমি যে বললাম এই যে যুক্ত ব্যঞ্জন আর যুগ্ম ব্যঞ্জন, তাহলে তুমি যে এখানে লিখছো এখানে কি কি আছে আগে সেটা বলো মাইশা। এখানে কি কি কোন কোন বর্ণ আছে তুমি ভেঙে লিখো, মাইশা ভেঙে লিখো। ম প। এখন তুমি এই যে এই স্লাইড অনুসারে বলো এটা যুক্ত ব্যঞ্জন না যুগ্ম ব্যঞ্জন, তুমি বলো। যুগ্ম ব্যঞ্জনে কি হবে? দুটো একই রকম হবে, তাহলে এটা যুগ্ম ব্যঞ্জন কি না বলো, ইয়েস অর নো? মাইশা হবে না, কেন? যুগ্ম ব্যঞ্জনে একই রকম হবে। ওকে, ধ্বনি বলা যাবে না কেন বলো? সমবর্গীয়, আচ্ছা বুঝাই দিচ্ছি। সংখ্যা ব্যঞ্জন মানে সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন তুমি যদি 1 কোটিও লেখো, 100 কোটিও লেখো, তোমার কি এই 10টা সংখ্যা দিয়ে লিখতে হবে না? অথবা 999 লিখলা, 9999 লিখলা, 5310 লিখলা, 5310 কি লিখবে? এই 10টা দিয়ে লিখবা না? এই 10টাই হচ্ছে সংখ্যা বর্ণ, এগুলো কি সংখ্যা বর্ণ। ওকে, বলতে ভয় লাগবে কেন? তোমরা কি আমার ভয় পাও? ভয়ের কিছু নাই। তোমরা লাস্টে যত প্রশ্ন ইচ্ছা, আমি দরকার হলে 1 ঘন্টা না সারা রাত থাকবো, তোমরা জিজ্ঞেস করতে পারবা। হয় কি, ধরো একটা বিষয়, এই যে ধরো সংখ্যা বর্ণের বিষয়টা বা এরকম ছোট ছোট কিছু বিষয় আছে, হয়তো অনেকে বুঝে, তো এখানে যেহেতু 300 400 ক্লাস করে, দেখা যায় হয়তো একজন বা দুইজন হয়তো খেয়াল করতে পারে না বা বুঝতে পারে না। তো বাকিদের জন্য আমি যখন বিষয়টা বারবার বারবার বুঝাবো, ক্লাসটা খুব বোরিং হয়ে যাবে। হ্যাঁ, এজন্য ধরো তুমি একটা বুঝে নাই, আরেকজন আরেকটা বুঝে নাই, আরেকজন আরেকটা বুঝে নাই, এগুলো আমি বারবার বারবার বুঝাইতে গেলে আমার ক্লাসটাই হচ্ছে মানে শেষ হবে না। বুঝতে পারছো? 10-এর মধ্যে কি কি আছে? 10-এর মধ্যে 1 আর 0 আছে, বুঝে নাই? 10 না, সরি, ও আচ্ছা, আমি এখানে 10 লিখছি, এটা শূন্য, শূন্য বোকা, এটা শূন্য, এটা শূন্য শূন্য। 10 তো হবে না, শূন্য হবে, কারণ ওই যে 1 আর 0 লিখলেই তো 10। হ্যাঁ, 0 থেকে 9। ওকে, আচ্ছা এখন খেয়াল করো বর্গীয় বর্ণ কি। শোনো, বর্গ জিনিসটা কি। ধরো ফারহানা, ফারহানার আম্মা, ফারহানারা ধরো 5 জন ভাই বোন, ফারহানা, ফারজানা, তারপর আর কি, সাদিয়া, তানিয়া, তাই না? আচ্ছা, তাহলে এই যে ফারহানারা 5 ভাই বোন, ফারহানা হচ্ছে সবার বড়, ফারহানা হচ্ছে সবার বড়, তাহলে বাকিদের সবাইকে, ফারহানার আম্মাকে কোন নামে ডাকা হবে? ফারহানার আম্মা ডাকা হবে, বাকি 4 জনের নামে ডাকা হবে না। তাহলে এই যে ক থেকে ও পর্যন্ত, এদেরকে বলা হয় ক বর্গীয় বর্ণ, ক বর্গীয় বর্ণ। তাহলে এই যে একটা বর্গ, এদেরকে কার নামে ডাকা হয়? প্রথমটার নামে। চ বর্গীয় বর্ণ মানে তুমি ধরে নিবা চ থেকে ইউ পর্যন্ত, আমি চ ছ জ ছ ইয় এটা না বলে আমি বললাম চ বর্গীয় বর্ণ, মানে চ থেকে ইয় পর্যন্ত। ট বর্গীয় মানে ট থেকে মূর্ধন্য পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ক থেকে ম পর্যন্ত, এই যে 5টা বর্গ টোটাল, এগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ। এগুলোকে বলা হচ্ছে তোমার কি? স্পর্শ বর্ণ। কারণ এগুলো উচ্চারণের সময় জীবের কোনো না কোনো অংশের সঙ্গে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠের কারো না কারোর সাথে স্পর্শ ঘটে, এজন্য এগুলোকে বলা হচ্ছে তোমার স্পর্শ বর্ণ। ওকে, এই স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন বাংলা একাডেমির ব্যাকরণের 16টা, নতুন বোর্ড বইয়ে হচ্ছে 20টা, পুরাতন বোর্ড বইতে হচ্ছে 25টা। তো সাধারণত যদি 25 20 16 এভাবে থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে 25টা থাকে। আর এই প্রশ্নটা আসলে তেমন আসেও না। স্পর্শ ধ্বনি, আর যদি আসে নতুন বই অনুসারে 20টা দিবা। যে কোনো প্রশ্নের উত্তর নতুন ব্যাকরণ অনুসারে দিবে, যে কোনো প্রশ্নের উত্তর নতুন ব্যাকরণ অনুসারে দিবে, যে কোনো বানান, শব্দের উৎস, অভিধান অনুসারে দিবে। শেষ। স্পর্শ ধ্বনি, তাহলে স্পর্শ ধ্বনি কতটি? 25 20 16, যে কোনো একটা। ওকে, নাসিক্য ধ্বনি, আমি যখন বললাম আম্মা, আব্বা, দেখো আমি বললাম কি আম্মা, আমি যদি এখন নাক ধরি, দেখো আম্মা, আম্মা, মানে আমি যখন ম বলছি তখন কিছু বাতাস নাক দিয়েও বের হয়। কিন্তু আমি বলি কাকা, কাকা, আমি এখন নাক ধরি, তো নাক ধরে বললাম কাকা, 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 দেখো কাকা, কাকা, লাস্টের 5টা বাদ, এই 5টা বাদ, এই 5টা বাদ।
আচ্ছা খেয়াল করো, আমি বললাম কাকা, তাহলে নাক দিয়ে বের হচ্ছে না, তাহলে নাক দিয়ে বের হই কখন? উ, দন্তন্য ম। এই তিনটা ধ্বনি উচ্চারণের সময় উ, দন্তন্য উ, উ, দন্তন্য ম, এই তিনটা ধ্বনিকে বলা হয় নাসিক্য ধ্বনি, কারণ ফুসফুস তাড়িত বাতাস মুখের সাথে নাক দিয়েও কিছু বের হয়, এজন্য নাসিক্য ধ্বনি তিনটি, উ, ন, ম। এগুলো হচ্ছে, এগুলো সবগুলো কি নাসিক্য ব্যঞ্জন, এই যে লাস্টের গুলো হচ্ছে কি নাসিক্য ব্যঞ্জন, ও, ইয়, ন, ন, ম। কিন্তু এখানে দেখো এটা হচ্ছে মৌলিক না, আবার ইয় মৌলিক না, যার কারণে ধ্বনি হচ্ছে তিনটা, যার কারণে ধ্বনি হচ্ছে তিনটা, ও, ন, ম। আর বর্ণ তাহলে কয়টা? বর্ণ এই পাঁচটা, ও, ইয়, ন, ন, ম, সাথে হচ্ছে অনুস্বার এবং কি চন্দ্রবিন্দু। তাহলে আমার নাসিক্য বর্ণ কয়টা? সাতটা। কোথাও কোথাও পাঁচটারও উল্লেখ আছে, কিন্তু সাতটা। তাহলে কোন সাতটা? এই যে এই পাঁচটা, বর্গের পাঁচটা, লাস্টের পাঁচটা, আর কি অনুস্বার এবং চন্দ্রবিন্দু। কেন দেখো এই যে চাঁদ, তাহলে কিছু বাতাস নাক দিয়ে বের হচ্ছে, তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার নাসিক্য। আর ও যদি নাসিক্য হয় তাহলে অনুস্বার অবশ্যই নাসিক্য, বুঝছো? কম্পনজাত ধ্বনি, চানাচুর, আরে হয় নাই, চানাচুর, এ দেখো র, এই যে র, জিভের গোড়া আগা কি হলো? কম্পিত হয়েছে, তাহলে র উচ্চারণের সময় তোমার কি হয়? জিভের আগা কিছুটা কম্পিত হয়, এজন্য কি হবে? কম্পনজাত ধ্বনি হচ্ছে র। আচ্ছা, ওকে। তারণজাত ধ্বনি, তারণজাত ধ্বনিতে কি হয় তোমার? তাড়িত হয়, এই যে দেখো এই ডয় শূন্য র যেহেতু আছে, তারণ জাতের ক্ষেত্রে কোনটা মনে রাখবা? ডয় শূন্য র, ঢয় শূন্য র, এগুলো কি? এগুলো হচ্ছে তারণজাত, যে ধ্বনি জীবের নিচের অংশ দিয়ে দন্তমূল তারণ করে সেগুলো হচ্ছে তারণজাত ধ্বনি। তারণের ক্ষেত্রে কি আছে? ডয় শূন্য র আছে, তাহলে ডয় শূন্য র, ঢয় শূন্য র, এগুলো হচ্ছে তারণজাত ধ্বনি। পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক তার মানে কি পাশ দিয়ে কিছু বাতাস বের হয়ে যাবে। পার্শ্বিক ধ্বনি কি? ল, ল উচ্চারণের সময় ঠোঁটের পাশ দিয়ে কিছু বাতাস বের হয়ে যায়। উষ্ণবর্ণ, উস, উস, শুনতে কেমন গরম, এই টাইপের উষ্ণবর্ণ। তাহলে কি কি দেখো তো? তালব্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ। এখন একটা জিনিস খেয়াল করো, এগুলো তো বর্ণ, ধ্বনি হইলে সবসময় মৌলিক ধ্বনি ছাড়া বাকিটা বাদ যাবে, তাহলে তালব্য, দন্তস্ব, হ, উষ্ণ ধ্বনি তিনটা, তালব্য, দন্তস্ব, হ, তাহলে উষ্ণ ধ্বনি কয়টা? তিনটা। আবার উষ্ণ, শীষ বর্ণ, শীষ, তাহলে তাল শীষ, এরকম আওয়াজ হবে। এরকম আওয়াজ কি কি আছে? তালব্য আছে, দন্তস্ব আছে, মূর্ধন্যস্ব আছে। হ দিয়ে কি তুমি এরকম হবে? হ দিয়ে হবে না। তাহলে শীষ বর্ণ কি? তালব্য, দন্তস্ব, মূর্ধন্যস্ব, এগুলো হচ্ছে শীষ বর্ণ। তাহলে শীষ ধ্বনি কি হবে? এই যে শীষ ধ্বনিতে শুধু শীষ, শীষ ধ্বনিতে কিন্তু বর্ণগুলো লুকায়িত আছে, তালব্য, দন্তস্ব। তাহলে শীষ ধ্বনি হচ্ছে তালব্য আর দন্তস্ব। যে মূর্ধন্যস্ব বাদ, দুটোতে উৎসবর্ণ তো মূর্ধন্যস্ব বাদ, ধ্বনির ক্ষেত্রে শীষ বর্ণ তো, ধ্বনির ক্ষেত্রে মূর্ধন্যস্ব বাদ। তাহলে দেখো তো তারণজাত, সেখানে ডয় শূন্যরও ঢয় শূন্যরও আছে। হ্যাঁ, তারপরে শীষ, শীষের মধ্যে তালব্য, দন্তস্ব আছে, বুঝতে পারবা। ঘৃষ্ট ব্যঞ্জন হচ্ছে চ, ছ, জ, ঝ। এগুলো উচ্চারণের সময় কি হয়? বাকযন্ত্রে সামান্য ঘর্ষণ হয়, তারপর সেটা উষ্ণধ্বনি স্পর্শ লাগে, এজন্য এগুলোকে বলছে ঘৃষ্ট বর্ণ, চ, ছ, জ, ঝ। অন্তস্থ বর্ণ হচ্ছে কি তোমার? উৎস, স্পর্শ এবং উষ্ণধ্বনির অন্তরে মানে মাঝখানে থাকে, এজন্য এগুলোকে বলে অন্তস্থ ধ্বনি। ধ্বনির বর্ণ নাই মানে কি? ধ্বনি, তো এটা বর্ণ কি কি বলো? যেগুলো আছে এগুলোই ধ্বনির বর্ণ, তুমি যেগুলো লিখার জন্য যেগুলো লাগছে এগুলোই বর্ণ। বুঝি নাই আমি আসলে তোমার প্রশ্নটা। অন্তস্থ বর্ণ কি কি দেখো? অন্তস্থ বর্ণ, অন্তস্থ জ, র, ল, ব, অন্তস্থ জ, র, ল, ব। পরাশ্রয়ী ধ্বনি দেখো, আমি কি এভাবে লিখতে পারবো? এভাবে লিখতে পারবো না, পরের আশ্রয় ছাড়া সে চলতে পারে না। তাহলে কি কি? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তরল, তরল প্রলম্বিত হবে, তরল, তাহলে কি? রল, র, ল। তরল স্বর হচ্ছে র আর ল, তরল স্বর হচ্ছে র, ল। তাহলে টিএম, তারণজাত ধ্বনি, ডয় শূন্য র, ঢয় শূন্য র,
কম্পনজাত র, পাশিক ল, উষ্ধ্বধ্বনি কি স, স, হ। তাহলে ধ্বনি যখন বলবে মূর্ধন্য বাদ, বুঝতে পারছো? অন্তস্থ বর্ণ, পরশ্রয়ী বর্ণ। ওকে, এখানে সবগুলো একসাথে আছে, একেবারে সংজ্ঞা সহ। সংজ্ঞাও দেখে নিবা, বর্তমান যে সৃজনশীল প্রশ্ন শুরু করেছে সে সংজ্ঞা দিয়ে যদি প্রশ্ন করে অনেক সময় নাও পারতে পারো। ধরো ঘৃষ্ট ব্যঞ্জন সংজ্ঞা দিয়ে দিল, বললো কাকে বলে, দেখা গেল পারলা না। পাসিং ব্যঞ্জন পারলা না, তখন আচ্ছা, 49-এর সময় কম, 49-এ শেষ করে ফেলবা, তাড়াতাড়ি সিলেবাস শেষ করবা, বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করবা যতটুকু পারো। আচ্ছা, কি কি, ও আচ্ছা এগুলো আছে, এগুলো পরে ফেলছি। ওকে, উচ্চারণের স্থান একটু খেয়াল করো। কণ্ঠ, ক, খ, গ, ঘ, উ। তালু, এই দেখো তালুতে লাগবে চ, চ। দেখো উপরে তালুতে লাগে চ। মূর্ধা মাঝখানে লাগে দেখো ট, ট, ঠ। দন্ত দাঁতে লাগে দেখো ত, ত। দাঁতে লাগতেছে ত, থ। ওষ্ঠ, প, ফ। ওষ্ঠ মানে ঠোঁট, প, ফ। তাহলে আমরা মনে রাখবো কি, কণ্ঠধ্বনি ক, খ, গ, ঘ, ঙ, এই পাঁচটা। কণ্ঠনালীয় ব্যঞ্জন শুধু হ, এটা মনে রাখবা। আলাদা করে কি মনে রাখবা দেখো, তালব্য ব্যঞ্জন এই যে চ, ছ, জ, ঝ, শুধু শটা মনে রাখবা। মূর্ধন্য ব্যঞ্জন এই যে ট, ঠ, ড, ঢ, তাহলে ডয় শূন্য র, ঢয় শূন্য র, এই দুটো মনে রাখবা। দন্ত ত, থ, দ, ধ। ওকে, দন্তমূলীয় এই দন্তন্য, দন্তন্য র, ল, স, এটা মনে রাখবা। ওকে, ওষ্ঠ প, ফ, ব, ভ, ম। তাহলে এই চার্ট দেখে দেখে যদি তুমি মনে রাখো তোমার সহজে মনে থাকবে। এটা 9-10-এর বই। হ্যাঁ, স্বরতন্ত্রের অবস্থা শোনো, স্বরতন্ত্রে কি কাঁপে নাকি কাঁপে না, অনুরণিত হয় না হয় না, এটার উপর ভিত্তি করে, মানে আমরা যখন উচ্চারণ করি তখন স্বরতন্ত্রী যদি অনুরিত না হয় তখন তাকে বলে অঘোষধ্বনি, আর অনুরণিত নড়লে তখন সেটাকে বলি ঘোষধ্বনি। মনে রাখবা কিভাবে, যে কোনো ভালো মানুষ, ফার্স্ট ক্লাস মানুষ, সেকেন্ড ক্লাস মানুষ, এটা ঘুষ খায় না, অঘোষ। বর্গের প্রথম দুইটা ধ্বনি অঘোষ, বর্গের প্রথম দুইটা ধ্বনি অঘোষ। ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এরা অঘোষ। এরা কি, এরা অঘোষ। বাকিগুলো, বাকিগুলো ঘোষ। ক্লিয়ার? তাহলে বর্গের ছাড়া ম, ন, র, ল, ডয় শূন্য র, ঢয় শূন্য র, ঙ, হ, এগুলো হচ্ছে ঘোষ। অঘোষ, তালব্য দন্ত, সেগুলো হচ্ছে অঘোষ। ফুসফুস তাড়িত বাতাসের চাপ, আমরা যখন কোনো ধ্বনি উচ্চারণ করি যদি বাতাসের চাপটা কম হয়, ক, গ, চ, জ, ট, ড, বাতাসের চাপ কম, তখন তাকে বলবো অল্প প্রাণ। বর্গের প্রথম তৃতীয়, প্রথম তৃতীয়, এগুলো হচ্ছে অল্প প্রাণ। আর যখন চাপটা বেশি থাকবে খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, বর্গের দ্বিতীয় আর চতুর্থ, দ্বিতীয় চতুর্থ, মহাপ্রাণ, মহাপ্রাণ। তাহলে অল্প প্রাণ আর কি কি, এটা তো মনে রাখবো, বর্গের প্রথম তৃতীয় অল্প প্রাণ, দ্বিতীয় চতুর্থ মহাপ্রাণ। আর অল্প প্রাণ হচ্ছে দন্তস্ব, ডয় শূন্য র, তালব্য। মহাপ্রাণ ঢয় শূন্য র, হ। তাহলে হ কি হচ্ছে মহাঘুষখোর, মহাঘুষখোর মানে মহাপ্রাণ ঘোষধ্বনি। এখানে একসাথে সব আছে। আমি বললাম ধরো শীতকালে দেখবা, হ্যাঁ শীতকালে দেখবা যে কোনার আঙ্গুলটা, কেন আঙ্গুল বলি আমরা, দেখবা যে খালি খাটের সাথে ব্যথা পাই। আহ, কিন্তু লিখছি কি এভাবে বিসর্গ, তাহলে বিসর্গ কি, হয়ের ধ্বনি, হয়ের উচ্চারণের প্রাপ্ত ধ্বনি। হয়ের উচ্চারণ ঘোষ, ওই যে মহাঘোষখোর বলেছি, কিন্তু বিসর্গ হচ্ছে অঘোষ। খণ্ড ত, খণ্ড ত মানে তয়ের খণ্ড রূপ, মৃত, তাহলে মৃত। তো আমি যদি হস দিই তাহলে কি হবে, হস্রূপ, তয়ের হস্রূপ কি, খণ্ডত, মৃ, মৃত, তাহলে কি তয়ের হস্রূপ, খণ্ডত কি তয়ের হস্রূপ। বুঝতে পারছো? আগে একটু থ্যাংক ইউ দিই, এত কষ্ট করে, এত কষ্ট করে এগুলো শুনছো, তোমাকে থ্যাংক ইউ না দিলে হয় না। এইবার দুইটা স্লাইডে, দুইটা বা তিনটা স্লাইডে মানে এভাবে সব শেষ করে দিব। এতক্ষণ যা যা পড়ছি দেখবা এক নিমিষেই সব শেষ, এক পলকেই সব পেরে যাবা, এক পলকে। হুম, এখন বলো কে কি বুঝো নাই, কার কি প্রশ্ন, যত প্রশ্ন আছে সব বলো, নাকি আগে একবার শেষ করে দেই, সেটা ভালো হবে। হ্যাঁ, তাহলে যারা বুঝছো তারা চলে যাইতে পারবা। হ্যাঁ, শেষ করে দেই। ওকে।
তাহলে যারা বুঝছো তারা চলে যাবে, যাদের প্রশ্ন থাকবে তারা থাকবা। ওকে, নেক্সট। বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? একটি। বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? ও, আগের বিসিএস, ভেরি গুড ভেরি গুড ঋতু, থ্যাংক ইউ। বাংলা ভাষায় মোট বর্ণ হচ্ছে, আচ্ছা এটা শেষ করি, 50টা। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা? 37। বাংলা ভাষায় বর্ণ 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 মানে কি? আচ্ছা এটা, এই প্রশ্নটা হয় নাই, হ্যাঁ। স্বরবর্ণ কয়টা? 11টা। মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। ব্যঞ্জন ধ্বনি কয়টা? মৌলিক ব্যঞ্জন 30টা। রস, স্বর 4টা। কি কি? প্রথমে রসই, রস উ, এ, রি। ওকে, দীর্ঘ স 7টা, তাহলে বাকি 7টা। যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, বর্ণ বললে কয়টা? 2টা। যৌগিক স্বরধ্বনি বললে, যৌগিক স্বরধ্বনি দ্বিস্বর, যুগ্মস্বর, সান্ধ্যস্বর, যেটাই বলে, কি হবে? যৌগিক স্বরধ্বনি 25টা। ভেরি গুড, একটু খেয়াল করো। লাউ, এখানে আউ, এটা কি বলো? আউ, এই, এটা যৌগিক স্বর, এখানে 2টা না, দ্বিস্বর, যৌগিক স্বর 2টা না, আউ, আ, উ, দুটো একসাথে হয়েছে না, আমি আউ উচ্চারণ করছি না, এটা যৌগিক স্বর, দ্বিস্বর। ওকে, লাউ, উ, উ কি বলো এখানে? উ, অর্ধস্বর, উ হচ্ছে অর্ধস্বর। ভেরি গুড। লা, আ, তাহলে আ কি? ওইটা অর্ধস্বর, তাহলে এটা কিশোর, পূর্ণস্বর। বুঝতে পারছো? হ্যাঁ। তারপর আসো অর্ধস্বর ধ্বনি, তাহলে কয়টা? 4টা। কি কি? এগুলিও, এ, ই, এ, গু, লি, ও, এ, উ, ই, ও। ওকে, সম্মুখ স্বরধ্বনি 3টা, কি কি বলতো? ই, এ, এ। সম্মুখ, ই, এ, এ। এটা এই 4টা, এই 4টা আজকে একে খাতার সামনে ঝুলাই রাখবা। পশ্চাৎ স্বরধ্বনি উ, ও, অ। কেন্দ্রীয়, কেন্দ্রীয় বিবৃত, তারপর কি? নিম্ন, আ। উচ্চ স্বরধ্বনি, উচ্চ 2টা, ইউ, ই আর উ। উচ্চ মধ্য, আচ্ছা নিম্নটা বলো, নিম্ন কি? শুনে এভাবে মনে রাখবো, নিম্ন কি? আ। তাহলে আ যদি নিম্ন হয়, নিম্ন মধ্য কি? এ আর অ। হ্যাঁ, তাহলে উচ্চ মধ্য 2টা থাকে, আর বাকি কি হবে? এ, ও। ভেরি গুড, এ আর ও। সংগৃহীত স্বরধ্বনি কয়টা? 2টা। ঠোঁটের ফাঁকটা কম থাকবে, কি হবে? ই, উ। বিবৃত কোনটা? আ। বিবৃত আ। তাহলে অর্ধবিবৃত কি? অ, এ। সংগৃহীত, অর্ধ সংগৃহীত কি? তাহলে ই আর উ যদি হয়, তাহলে কি হবে? এ আর ও, এ, ও। ওকে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? কার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার? কার কয়টা? কার কয়টা? 10টা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার হয় না কোন বর্ণের? অ, অ এর কোনো কার চিহ্ন নাই। স্বরবর্ণের পূর্ণরূপ আছে, সবগুলোর পূর্ণরূপ আছে, এটা কোনো প্রশ্ন না। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা, ফলা। অনুবর্ণে কি কি আছে বলো তো? অনুবর্ণে, অনুবর্ণে কি কি আছে বলো? ফলা, রেফ আর বর্ণ সংক্ষেপ। ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ। ওকে, পূর্ণমাত্রার মোট বর্ণ 32, অর্ধমাত্রার মোট বর্ণ 8, মাত্রাহীন বর্ণ 10, পূর্ণমাত্রার স্বরবর্ণ 6, পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ 26। বিয়োগ করব। অর্ধমাত্রার স্বরবর্ণ রি, অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ 7টা, মাত্রাহীন স্বরবর্ণ 4টা, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ 6টা, বর্গীয় বর্ণ 25টা, ক থেকে ম। স্পর্শ ব্যঞ্জন 25টা, 20টা, 16টা। অন্তস্থ বর্ণ 4টা। শীষ ধ্বনি, ধ্বনি বলছি, তাহলে কি হবে? তাহলে বস্য দন্তস্য, মূর্ধন্যস্য হবে না। নাসিক্য বা আনুনাসিক ধ্বনি 3টা, উ, ন, ম। নাসিক্য বর্ণ 7টা। নাসিক্য বর্ণ কয়টা? 7টা। উৎস বর্ণ, বর্ণ বলছে, তাহলে কি হবে? তাহলে বস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। উৎস যদি ধ্বনি বলে, উৎস ধ্বনি বললে মূর্ধন্যস্য বাদ, হ্যাঁ সবসময় ধ্বনি মূর্ধন্যস্য বাদ দিবা। শীষ বর্ণ 3টা, এই 3টা, তাহলে বস্য,
মূর্ধন্যস্য দন্তস্য, আর ধ্বনি বললে মূর্ধন্যস্য বাদ। পাশিক ধ্বনি ল, কম্পনজাত ধ্বনি র, তরল ধ্বনি র ল, তরল, তাহলে এটা দেখবা এখানে আছে। তারুণজাত ডয় শূন্য র, ঢয় শূন্য র। আচ্ছা, ডয় শূন্য র যদি অল্প প্রাণ হয়, ঢয় শূন্য র কি হবে? ঢয় শূন্য র কি হবে? মহাপ্রাণ। পরাশ্রয়ী বর্ণ অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। এখন আমাকে বলো অঘোষ মহাপ্রাণ কোনটা? অঘোষ মহাপ্রাণ এখানে, অঘোষ মহাপ্রাণ। আস্তাগফিরুল্লাহ, আগে হচ্ছে মহাপ্রাণ চিহ্নিত করবা, অল্প প্রাণ বাদ দিয়ে দিবা। ক, জ, এগুলো হচ্ছে অল্প প্রাণ বাদ। অল্প প্রাণ মহাপ্রাণ চিনো না এখনো? ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ, গ অল্প প্রাণ, ঘ মহাপ্রাণ। আসো ঠ, ট, ঠ, তাহলে বর্গের প্রথমত মহাপ্রাণ, আবার কি বর্গের প্রথম দুইটা, তাহলে অঘোষ মহাপ্রাণ, অঘোষ মহাপ্রাণ। চ, ছ, তাহলে এটাও কি অঘোষ মহাপ্রাণ। তাহলে এখানে কি কি হবে? এখানে দুটোই হবে, ঠ আর ছ হবে, ঠ আর ছ হবে। আবার বলো অঘোষ অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ। ঘোষ অঘোষ গুলাই ফেলার কিছু নাই। অঘোষ হচ্ছে বর্গের প্রথম দুইটা বর্ণ। এই রাইসা খেয়াল করো, অঘোষ হচ্ছে বর্গের প্রথম দুইটা, রাইসা রফিক, বর্গের প্রথম দুইটা, প্রথম দুইটা অঘোষ। কি বলছি? প্রথম যারা, প্রথম দ্বিতীয় মানে যারা ভালো মানুষ, তারা কি খায় না? ঘুষ খায় না, অঘোষ। তাহলে বর্গের প্রথম দ্বিতীয় হচ্ছে অঘোষ। তাহলে এখানে বলো, এখানে কি বললাম? আমি কি বলছিলাম? অঘোষ অল্প প্রাণ না? হ্যাঁ, এখানে অঘোষ অল্প প্রাণ কোনটা বলো? অঘোষ অল্প প্রাণ। শোনো, ছ এটা অল্প প্রাণ না, এটা বাদ। গ এটা অল্প প্রাণ, কিন্তু এটা কি অঘোষ না? ক, খ, গ এটা 3 নাম্বার, তাহলে এটা ঘোষ, এটাও বাদ। ট, ঠ, ড 3 নাম্বার, এটা অঘোষ হবে না, 3 নাম্বার। প, ফ, ভ, ভ এটা অল্প, এটা অল্প প্রাণও না, আবার কি অঘোষও না, একটাও নাই। অঘোষ অল্প প্রাণ এখানে নাই। ক্লিয়ার? ক্লিয়ার? ক, খ এটা কি বলো? ক, খ প্রথমত মহাপ্রাণ, ক, খ 2 নাম্বার কি হবে? অঘোষ, অঘোষ মহাপ্রাণ, অঘোষ, অঘোষ মহাপ্রাণ। গ কি হবে? অল্প প্রাণ, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু ঘোষ, ক, খ, গ। শোনো, অল্প প্রাণ মহাপ্রাণ তো দেখেই বোঝা যায়। তুমি চিন্তা করবে অঘোষ আর ঘোষের ক্ষেত্রে। অল্প প্রাণ মহাপ্রাণ তো দেখে বোঝা, ধর আমি বললাম ছ, এটা অল্প প্রাণ না মহাপ্রাণ? ছ, চ, ছ মহাপ্রাণ। এখন বলো অঘোষ না অঘোষ, ইয়া ঘোষ? চ, ছ অঘোষ। হ্যাঁ, ভেরি গুড। ক্লিয়ার? হ্যাঁ, এবার বলো। থ্যাংক ইউ। বলো কার কি প্রশ্ন? এই প্রশ্ন আসে নাই। শোনো, এগুলো ব্যঞ্জন বর্ণের শেষে অবস্থান। হ্যাঁ, এটার নাম কি? সাদমান রিফাত। অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। আমরা ক, খ, গ পড়ি না? এই যে দেখো, একসাথে তো নাই এখানে, একসাথে আছে মনে হয়, দেখি দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ আছে। তাহলে ব্যঞ্জন বর্ণের কোথায় অবস্থান বলো? ব্যঞ্জন বর্ণের কোথায় অবস্থান? শেষে, ব্যঞ্জন বর্ণের শেষে অবস্থান। হ্যাঁ, এখন আমাকে বলো অভিধানে এগুলোর অবস্থান কোথায়? আমার কথাটা বুঝছো? ব্যঞ্জন বর্ণের শেষে অবস্থান ঠিক আছে, কিন্তু অভিধানে হচ্ছে স্বরবর্ণের পরে। ক্লিয়ার বিষয়টা? বিষয়টা ক্লিয়ার? একটা শব্দে কয়টা অক্ষর থাকে? এতক্ষণ অক্ষর পড়াইছি না? শারমিন, শারমিন, তাহলে তোমার শারমিন এই নামে কয়টা অক্ষর বলো? অভিধান জানা না থাকলে অভিধান খুলে দেখবা, অভিধান খোলার জন্য টেলিগ্রামে দেখবা, টেলিগ্রামে হচ্ছে তোমাদের পিডিএফ আছে অভিধানের, অভিধান একটু খুলে দেখবা, পিডিএফটা খুলে দেখবা ওটা। ওকে, P2 এর লোগোতে 4টা বাচ্চার ছবি দিতে হবে। আমার দোষ? আমি কি দোষ করলাম? আমার ছবিও দিয়ে দিব। ওকে। বিবৃত উচ্চারণ স্বরধ্বনির অবিকৃত উচ্চারণ। বুঝি নাই মানে কি? স্বরধ্বনির অবিকৃত উচ্চারণ হয় মানে? বিবৃত উচ্চারণ হচ্ছে যেটাতে কি হয়, তোমার ঠোঁটের ফাঁকাটা বেশি থাকে। আমি তো এটা বললাম বিবৃত। অবিকৃত বুঝি নাই। ও আচ্ছা, প্রিভিয়াস কোশ্চেন বলতে সেটা বুঝাইতেছো? সরি। আচ্ছা দেখো, খেয়াল করো। হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন। ওকে। ধ্বনি সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? ধ্বনি দেখা যায়, এটা কি সঠিক না ব্যাঠিক বলো? ব্যাঠিক। হ্যাঁ। সর্বপ্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন কে? মানুয়েল দা আসুম্পসাও। এই, এই জন্য চ্যাট অন করি না। দেখো, আমি পড়াইতেছি বিগত সালের প্রশ্ন, আমাকে বলতেছে লোগো দিয়ে কি বোঝানো হয়। মানুয়েল দা আসুম্পসাও। ভাষা চিন্তার শুধু বাহনও নয়, চিন্তার প্রসূতিও। এটা সহজে পারা যাবে না, এটা বেশিরভাগ পারবে না, আমিও পারতাম না। ওকে, কারণ সবার বাণী মুখস্থ করে রাখি নাই। ওকে, এটা বাদ। উচ্চারণের রীতি মেবি সুকুমার।
আচ্ছা, উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ? তাহলে উচ্চ মধ্য সম্মুখ কোনটা ছিল? এ। হ্যাঁ করবা, অবশ্যই করবা, কেন করবে না। স্বরান্ত অক্ষরকে কি বলে বলো তো? ওপেন সিলেবল নাকি ক্লোজড বলো? ওপেন, ভেরি গুড। কারণ কি, লাস্টে স্বরান্ত স্বর স্বর থাকে। যেমন একটু আগে একজনের নাম বলছিল কয়টা অক্ষর, খেয়াল করলাম না, ওর নামটা কি ছিল? আচ্ছা, সূচনা বলো তো এখানে কয়টা অক্ষর? সু, চ, না, তাহলে কয়টা অক্ষর? তিনটা অক্ষর। ক্লিয়ার? আচ্ছা, নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? তাহলে নিম্ন, নিম্ন বিবৃত, কেন্দ্রীয় বা মধ্য, একটাই স্বরধ্বনি, সেটা কি? আ, সেটা হচ্ছে আ। আহ বাকযন্ত্রের অংশ কোনটি? ওই যে আমরা দেখছিলাম সবগুলা, মনে আছে? আমরা দেখছিলাম কি সবগুলো, মনে আছে? মনে আছে? ওকে। ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। আর স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। বর্গের কোন বর্ণসমূহ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? তাহলে মহাপ্রাণ ক, খ, গ, ঘ। তাহলে কি হবে? দ্বিতীয় আর চতুর্থ, দ্বিতীয় আর কি চতুর্থ। ওকে। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। হয় ম, বলেই দিলাম, হয় ম যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে? হ যোগ ম। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? এটা নতবিধির প্রশ্ন, এটা নতবিধির প্রশ্ন। তাহলে আমাকে বলো, সরি, এখানে কি যুক্তবর্ণ আছে বলো? এই যে এখানে অনেকে বলবে মূর্ধন্য ষ আর ইয়, না, মূর্ধন্য ষ আর মূর্ধন্য ণ। ওকে, এগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন। আচ্ছা, আর কারো কি যেন একটা প্রশ্ন ছিল বলো? এগুলো বিগত বছরের। আর কার কি প্রশ্ন ছিল দেখি তো। একজনের একটা প্রশ্ন আসলে বুঝি নাই কি বলতে চাইছে, উত্তর পাশে লিখে দিয়েছি। আর কার কি প্রশ্ন ছিল? এই ক্লাস শেষ, তোমাদের যাদের প্রশ্ন নেই তারা চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। শব্দ নিয়ে প্রশ্ন ইভা বলো। র কম্পন, আবার তরল বলতে কি বোঝাচ্ছে? তরল মানে এটা প্রলম্বিত হয়, তরল প্রলম্বিত হয়। তুমি যদি পানি ছেড়ে দাও কি মানে এটা গড়াই পড়ে জানে, তরল রল মানে এটা কি হইতে পারে? প্রলম্বিত হইতে পারে, এজন্য একই হইতে পারে। র কম্পনও হইতে পারে, তাহলে আবার কি তরলও হইতে পারে। যেমন আমরা দেখেছি তালব্যস্য তোমার উষ্ণও হইতে পারে, আবার শীষও হইতে পারে, রাইট? প্রিভিয়াস কোশ্চেন, আমি না তখন বুঝিনি এটা প্রিভিয়াস কোশ্চেন দিয়ে কি বুঝাচ্ছে। আহ অভিধানে, অভিধানে এরা স্বরবর্ণের পরে দিতে গেল কেন? ম্যাম, ডাব এবং হাত দেশি শব্দ বললে কোনটা দিব? অভিধানে যেটা আছে সেটা দিবা, অভিধানে যা থাকে তা দিবা, অভিধানটা খুঁজে দেখবা, যা যা থাকে তা দিবা। বিসিএস প্রিভিয়াস কোশ্চেন, হাই রে ভুল দেখাইছি। আচ্ছা, কয়টা অক্ষর থাকে? একটা শব্দে কয়টা অক্ষর থাকে এসব লাগবে না? লাগবে। যেমন ধরো 48-এ আসছে, হ্যাঁ, কয়টা অক্ষর? একটা শব্দ দিবে, ধরো বিশ্ববিদ্যালয়, এখানে কয়টা অক্ষর? এই ধরনের প্রশ্ন থাকে। বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায় যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খুলে, যে স্বরধ্বনি উচ্চারণে জিভ উঁচু হয়, যে স্বরধ্বনি অবিকৃতভাবে উচ্চারিত হয়, যে স্বরধ্বনি উচ্চারণে বিকৃতি ঘটে। তাহলে এখানে কোনটা বলো তো? অবশ্যই ক হবে, ঠোঁট বেশি খুলে যে স্বরধ্বনি অবিকৃতভাবে উচ্চারিত হয়। আচ্ছা, অবিকৃতভাবে উচ্চারিত হয়। হ্যাঁ, এটা তো বিকৃতি না, যেভাবে আছে ওভাবে অবিকৃত না। তো এর যেভাবে এটা হইতে পারে, হ্যাঁ, যে স্বরধ্বনি অবিকৃত ভাবে উচ্চারিত হয়। কিন্তু শোনো, প্রতিটা স্বরধ্বনিই তো অবিকৃত ভাবে উচ্চারিত হয়, অথবা প্রতিটা ধ্বনিই তো অবিকৃত ভাবে উচ্চারিত হয়, রাইট? তাহলে এখানে যেহেতু সরাসরি ঠোঁট বেশি খোলে এটা আছে, তাহলে আমার এটা দিতে হবে। বিবৃত স্বরধ্বনির সাথে যেহেতু আমার এটা যায়, আসো ফারিহা, বিষয়টা বুঝছো? প্রতিটা স্বরধ্বনিই কিন্তু আমার কি অবিকৃত ভাবে উচ্চারিত হয়। আমি বললাম এ, তো এটাও অবিকৃত ভাবে উচ্চারিত হয়, রাইট? কিন্তু যেহেতু বিবৃত বলেছে এবং সরাসরি কতে সেটার সংজ্ঞাটাও লেখা আছে, তাহলে অবশ্যই কি হবে? ক হবে। ক্লিয়ার বিষয়টা? ঘোষ ও অঘোষ প্র্যাকটিক্যালি বুঝবা না আসলে, এগুলো খুব মানে তুমি দেখো, আমি যে বললাম উচ্চ স্বরধ্বনি নিম্ন স্বরধ্বনি, এগুলোর পার্থক্য এত সূক্ষ্ম, সহজে বোঝা যায় না। আর কার প্রশ্ন? ঈদ শব্দটি ঈদ হবে, কিন্তু ঈদ লিখলে কি ভুল হবে? ভুল হবে। আচ্ছা, নামের ক্ষেত্রে ভুল নাই, ইভা আক্তার, নামের ক্ষেত্রে ভুল নাই, কেন বলি? ধরো সোনালী, সোনালী বানান হচ্ছে এভাবে, এখন সোনালী ব্যাংক লিখে এভাবে। নামের ক্ষেত্রে যে যেটা লিখে যেভাবে লিখে সেভাবেই শুদ্ধ, সে অন্য কেউ সেভাবেই লিখতে হবে। যেমন শামসুর রহমান,
তুমি যদি শামসুর রেহমান লেখো হবে না, রাহমান লিখতে হবে। জসিম উদ দিন, আজকে সবাই জসিম উদ্দিন বানানটা দেখবা, উনি হর্ষ দিয়ে তারপর লিখছে, তাহলে ওভাবেই লিখতে হবে। তুমি যদি উদ্দিন এভাবে লিখো হবে না, এভাবে হবে না। আচ্ছা, তারপর বলো। আমি কি বেশি চিল্লাইতেছি? অভিধান পড়তে হয় না, অভিধান হচ্ছে দেখতে হয়। ধরো তোমার কোনো কিছু জানার ইচ্ছা হলো, তখন তুমি অভিধান থেকে সেটা জেনে নিবা, দেখে নিবা। যেমন জেসমিন, জেসমিন একটা ফুলের নাম। এখন আসো, আমি তোমাকে দেখাই, হ্যাঁ। জেসমিন একটা ফুলের নাম। এখন আমি এখানে অভিধানে এটা খুঁজবো, এই যে অভিধান, অভিধানে আমি লিখবো জেসমিন, জেসমিন, জেসমিন শব্দটা নাই, জেসমিন নাই। এটা হয়তো বিদেশি শব্দ, দেখি তো, অন্য একটা শব্দ বলো। বাংলা আর দেশি শব্দ কি একটাই? না, এটা তো স্লাইডেও লেখা আছে, এটা তো স্লাইডেও লেখা আছে দেশি শব্দ আর বাংলা শব্দ এক না। বাংলা হচ্ছে তদ্ভব শব্দ, দেশি হচ্ছে অনার্য মূল শব্দ, যেগুলো হচ্ছে আর্যদের আসার আগে একদম কোল ভিন্ডা সাঁওতাল এদের ভাষা ছিল সেগুলো। আমার পিচিরা রুমে বাসায় তনয়া, আচ্ছা ধরো তনয়া, তনয়া, এই দেখো তনয়া, এই যে। তাহলে আমি কি করব, তনয়া, এই যে তনয়, তনয় মানে কি পুত্র, তাহলে হলো তনয়া, তনয়া মানে কি হবে, মেয়ে। তাহলে তনয় সংস্কৃত শব্দ, বুঝতে পেরেছো? বাংলার তদ্ভব একই, হ্যাঁ একই। তানজিম, তঞ্জিম আছে, তানজিম নাই। তঞ্জিম হচ্ছে আরবি শব্দ, মানে শৃঙ্খলা বা বিন্যাস, যেমন অনেকে নাম রাখে তানজিম, তাই না? যেমন আজকে একটা শব্দ ছিল ফসল, ফসল, এই যে। আচ্ছা, অভিধানে শব্দ খুঁজতে পারো, বুঝো? এই যে ফসল, ফসল হচ্ছে আরবি শব্দ, দেখো এই যে ফসল, এই যে আরবি, এই আ দিয়ে হচ্ছে আরবি, বি দিয়ে হচ্ছে বিশেষ্য। তারপর ফসল কি জিনিস সেটা বুঝিয়ে দিছে, যে দেখো খেতে, খেতে উৎপন্ন শস্য, বুঝছো? আবার ফসল আমরা পরিশ্রমের ফসল বলি না, সুফল, বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে অভিধান, এভাবে দেখতে হবে। যেমন ধরো অভিধান কিভাবে দেখবো, প্রথমে দেখবো অ দিয়ে, অর পরে আস্তে আস্তে কি আসবে, আসবে। ধরো কলম, তাহলে ক এর পরে আস্তে আস্তে কোথায় চলে যাবে তোমার, ক এর পরে যাবে ক আকার, এরপর রস্বই ইকার, এভাবে এভাবে যাইতে থাকবে, বুঝতে পারছো? টাইম ম্যানেজমেন্টে যেগুলো পারো সোজা 1 থেকে 200 পর্যন্ত ধরে সেগুলো দাগাই ফেলবা, এটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। একটা অঙ্ক তুমি পারো কিন্তু ওই মুহূর্তে মিলতেছে না, রেখে দিবা, ওই মুহূর্তে শুধু যেগুলো পারো সেগুলোতে আগে দাগাবা, এটাই টাইম ম্যানেজমেন্ট। ওকে।